হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? কি অবস্থা তোমাদের? দেখি একটু কমেন্ট বক্সটা। কে কেমন আছো বলো তো। বাংলাদেশের কোন এলাকায় বৃষ্টি হচ্ছে, কোথাও প্রচন্ড গরম। তোমরা কে কোথা থেকে আছো আগে সেটা একটু জানাও তো দেখি, এবং কেমন আছো আগে সেটা একটু বলো। আচ্ছা, আজকে কি এইচএসসি 26 এর বাংলা দ্বিতীয় পত্রের এটা কি আমাদের আজকে প্রথম ক্লাস নাকি? ওয়ালাইকুম আসসালাম। আলিফ হচ্ছে কিশোরগঞ্জ থেকে বলছে। ইয়েস, একজন কুমিল্লা থেকে। আচ্ছা, আজকে কি বাংলা দ্বিতীয় পত্রের এইচএসসি 26 এর মনে হয় প্রথম ক্লাস, তাই তো? একজন বলছে হ্যাঁ, একজন বলছে না। আমার মনে হয় প্রথম ক্লাস আজকে, তাই না? হুম। আচ্ছা, তো যাই হোক, প্রথম ক্লাস সেকেন্ড ক্লাস এটা বিষয় না, বিষয় হচ্ছে যেটা এক একজন এক এক জায়গা থেকে আছো আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি। আসলে সবার নাম তো আসলে ওইভাবে ওয়ান বাই ওয়ান বলাটা একটু কঠিন। তো মোটামুটি ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি যে তোমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে এই মুহূর্তে। ওকে। তো যাই হোক, খুবই খুবই ভালো লাগলো যে একেবারে ভরা সন্ধ্যাবেলায় তোমাদের সাথে পরিচিত হতে পেরে এবং কথা বলতে পেরে আসলে ভালো লাগছে। এখন কথা হচ্ছে যে কে কেমন আছো আগে সেটা একটু বলো। আগে তোমাদের একটু খোঁজ খবর নিয়ে নিয়ে তারপরে পড়াশোনা করা যাবে। আজকের যে টপিক, এটা পড়তে আমাদের আধা ঘন্টার বেশি লাগবে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। হুম। নাজিমউদ্দিন মনে হয় বলছে ইলিশ খাওয়ার জন্য চাঁদপুরে চলে আসেন। হ্যাঁ, আসলে গত বছর ইলিশ খেতে চাঁদপুর গেছিলাম। তো চাঁদপুর যে আসলে দেখলাম যে লঞ্চ ঘাটের যে কি বলবো, ইলিশের যে মেলা, এক কথায় অসাধারণ। তবে একটা জিনিস যেটা মনে হলো যে মানে মনে করছিলাম চাঁদপুরে মনে হয় ইলিশের দাম কম, কিন্তু আসলে ইলিশের দাম কিন্তু কম না, বেশ ভালোই দাম যেটা দেখলাম। তবে হ্যাঁ, চাঁদপুরের মাছ অনেক ভালো। আর আমি ব্যক্তিগতভাবে মাছটা অনেক পছন্দ করি। তো আমার কাছে মনে হয়েছে যে চাঁদপুরে যাওয়া যায় মাছ কেনার জন্য অন্তত। ওকে। সো কালকে আমার এক্সাম। এক্সাম মানেই টেনশনের কিছু নাই। চট্টগ্রামে মেজবানের দাওয়াত দিয়েছে তাহসিনুল। ইয়েস, চট্টগ্রামে যাব। চট্টগ্রামে অনেকবার গিয়েছি, মেজবানও খেয়েছি। এখন ঢাকায় থেকে ঢাকার মেজবান খাওয়া হয়, কিন্তু আসলে চট্টগ্রামের মতো আসলে হয় না, বুঝতে পেরেছো? যে এলাকার যে খাবার ওই এলাকার মতো করে আসলে অন্য কোথাও ওইভাবে হয় না আসলে। তো যাই হোক, নাটোরের কাঁচাগোল্লা খেতে যাব, বিভিন্ন এলাকায় যত ভালো ভালো খাবার আছে আমরা খাবো। তো তার আগে চলো একটু পড়াশোনা খেয়ে আসি এখন। পড়াশোনা আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের একেবারে প্রথমে যে ক্লাসটা করব আজকে, যে টপিকটা নিয়ে, সে টপিকটা হচ্ছে উচ্চারণ। এবং এই টপিকটা আসলে একেবারেই সহজ, কিন্তু সমস্যা হচ্ছে যেটা তোমাদের আসলে উম কি বলবো, বলার কিছু নাই। আজকে ক্লাসের শুরুতে আসলে যদি আমি দেখাতে পারতাম যে তোমরা এইচএসসি 26 অর্থাৎ এখনো তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষার আগামী বছর তার পরের বছর, সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে তোমার এই মুহূর্তে সিলেবাসটা সম্পর্কে একটু ধারণা রাখা উচিত, বুঝতে পেরেছো? তো আমি দেখতে পাচ্ছি যে তোমরা এই মুহূর্তে সবাই বিভিন্ন এলাকার খাওন দাওয়ান নিয়ে ব্যস্ত রয়েছো। তো চলো তো একটু কমেন্ট বক্সে একটু আমাকে কমেন্ট করে জানাও তো, যে আমি ধরে নিচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের আমি কিছুই জানি না, আমি এখন কিছুই কিছুই পারি না বাংলা দ্বিতীয় পত্রে এইচএসসি নিয়ে। এই মুহূর্তে আমার কি করা উচিত, এটা একটু আমাকে আগে বলো তো, একটু কমেন্ট বক্সে সবাই একটু কমেন্ট করে জানাও 1 মিনিটের মধ্যে, যে ভাইয়া বাংলা দ্বিতীয় পত্রের আমার এই মুহূর্তে কি করা উচিত। ফুয়াদ বলছে খুলনার চুই ঝালের দাওয়াত। আরে বেটা, আমি খুলনার মানুষ, আমার এই চুই ঝাল না খাওয়ালেও চলবে। ঠিক আছে, খুলনার মিষ্টিও অনেক ভালো। তো খুলনার মিষ্টি খেতে যেতে হবে, এবং সবাইকে দাওয়াত দিচ্ছি খুলনার মিষ্টি খেতে যেতে। একজন হচ্ছে ময়মনসিংহ থেকে বলছে যে ময়মনসিংহের মিষ্টি ভালো, ব্রাহ্মণবাড়িয়ার মিষ্টি ভালো, খুলনার মিষ্টি বা দক্ষিণবঙ্গের মিষ্টিও ভালো। এখন আমরা পড়াশোনা নিয়ে একটু মিষ্টি খাই, ঠিক আছে? অনেক এলাকার অনেক কিছু খাওয়া দাওয়া শেষ। এখন তুমি একটু আমাকে বলো তো যে
আমি এইচএসসি ফার্স্ট ইয়ারে এখন পড়ছি এবং আমি এখন পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্রের তেমন কোনো কিছুই জানি না যে আসলে কি পড়বো বা আমার কিভাবে পড়াটা শুরু করব। আর বাংলা দ্বিতীয় পত্র এখন অনেকে বইও কিনেনি, তো এ মত অবস্থায় আসলে কি করা উচিত, তোমরা কি মনে করো সেটা একটু কমেন্ট বক্সে জানাও তো। একজন বলছে টপিক ও মান বন্টন দেখতে হবে, খুবই ভালো একটা কথা বলেছো। একজন বলছে সম্যক ধারণা, তারপর বলছে কি আমাদের ফার্স্ট ইয়ারে প্রথম পত্র পড়ায়, কোথাও সেকেন্ড পেপার পড়ায়, এটা সেটা। ওকে, একটু বলতে থাকো তোমার কি মনে হয়, এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আগে তোমাদের বক্তব্যটা একটু শুনি। একজন বলছে এখনই সমাস পড়তে হবে, ভেরি ব্যাড, এখনো সিলেবাস সম্পর্কে জানি না, সমাস কি করে পড়বো। একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো যে কি করা উচিত। একজন বলছে শিখর সাথে থাকা উচিত। আরে বেটা, আমি কখনো একবারকেই এতক্ষণ এসে শিখর একটা কথা বলছি? আচ্ছা, আচ্ছা, তো তাহলে আমরা এখন ছোট্ট করে একটু কমেন্ট বক্সটা একটু অফ করে দিচ্ছি এবং তোমরা এতক্ষণ পর্যন্ত যে যা বলেছো আমি সবার কথাটা মানে কি বলবো, আমি সবার কথা ভিতরে ধারণ করলাম এবং তোমাদের কথা আমিও একটু বোঝার চেষ্টা করলাম। এরপরে আমি একটু আমার জায়গা থেকে বলি যে আসলে কি করা উচিত। দেখো, মাত্র এসএসসি পরীক্ষা শেষ হলো, তারপর ফলাফল পেয়েছো তোমরা বেশ কিছুদিন আগেই, তারপরে হচ্ছে এখন মাত্রই তোমরা কলেজে পড়াশোনা শুরু করে দিয়েছো। তো এখন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই মুহূর্তে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, শুধু যে বাংলার ক্ষেত্রে তা না, তোমার এই মুহূর্তে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সিলেবাসটা একটু ভালোভাবে দেখা। সিলেবাস পর্যালোচনা, পর্যালোচনা মানে হচ্ছে খুব ভালোভাবে দেখা। অর্থাৎ আমি যে বাংলা দ্বিতীয় পত্র পড়তে যাচ্ছি, আমি বাংলা দ্বিতীয় পত্রে 100 নম্বরের পরীক্ষা দিব, তো সবার আগে আমাকে জানতে হবে যে এই 100 নম্বরের মান বন্টনটা কেমন। অর্থাৎ 100 নম্বর পরীক্ষা আমাকে দিতে যেতে হবে, তো সেক্ষেত্রে মানে কোথা থেকে কোন ধরনের প্রশ্ন হয়, কোশ্চেনের প্যাটার্নটা কেমন, কোন মানের প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার কেমন থাকে, এইগুলো হচ্ছে সবার আগে জানা প্রয়োজন। যেটাকে আমি বলতে চাচ্ছি যে সিলেবাসটা সম্পর্কে খুব সম্যক একটা ধারণা তোমার থাকা প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আরেকটা কথা বলে রাখি যে ভাই, এটা যে শুধু বাংলা দ্বিতীয় পত্র বা বাংলার ক্ষেত্রে প্রযোজ্য তা না, এটা কিন্তু মোটামুটি ভাবে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি ধরে নিচ্ছি তুমি সায়েন্সের স্টুডেন্ট এবং তুমি ম্যাথে অনেক ভালো। এখন বাবা, তোমাকে এই মুহূর্তে আগে জানতে হবে যে ম্যাথে কত নম্বরের প্রশ্ন আসে, কোন কোন চ্যাপ্টার রয়েছে বা চ্যাপ্টারগুলো কেমন, সবকিছু মিলে একটা সিলেবাস সম্পর্কে একটা মানে পুঙ্খানুপুঙ্খরূপে ধারণা লাভ করাটা এই মুহূর্তে তোমার প্রয়োজন বলে আমার মনে হয়। এটা যে শুধু ম্যাথের কথা বললাম, বাংলার ক্ষেত্রে বললাম তা না, সব সাবজেক্টের ক্ষেত্রে। এবং আমি চেষ্টা করব মান বন্টনটা একটু ভালোভাবে দেখার। মান বন্টন অর্থাৎ মান বন্টনটা হচ্ছে এই, আমি যেমন ধরে নিলাম বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে 100 নম্বরের পরীক্ষা, এই 100 নম্বরকে বাংলা দ্বিতীয় পত্রে মোটা দাগে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে 30, এই 30 হচ্ছে ব্যাকরণ, এবং বাকি থাকে 70 নম্বর। এই 70 নম্বরকে আমি যদি একবারে বেশি লিখতে গেলাম না, জাস্ট এক কথা লিখে দিলাম, এটা হচ্ছে লিখিত অংশ। তাহলে দেখো, মান বন্টনের ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম, বাংলা দ্বিতীয় পত্রে পুরো নাম্বারকে আমরা 100
তো আমরা জানি এটা, এবং সেই 100কে কিন্তু মোটামুটি দুইটা ভাগে ভাগ করে ফেললাম। একটা হচ্ছে ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে লিখিত অংশ। এখন আমাকে জানতে হবে এই ব্যাকরণে আসলে প্রশ্নগুলো কোথা থেকে আসে, কোন ধরনের প্রশ্ন আসে। যেমন আজকে আমরা উচ্চারণ বা উচ্চারণ রীতি নিয়ে কাজ করব। তো একটু মনে করে দেখো, তোমাদের কিন্তু দশম শ্রেণীতে অর্থাৎ এসএসসি পরীক্ষার আগে তোমরা 9-10 যে একটা ব্যাকরণ বই ছিল, সেই বইটা অনেক ভালোভাবে পড়েছো, এটা সত্যি কথা। এবং আমি জানি তোমরা মোটামুটি ভাবে বেশ ভালো প্রস্তুতি নিয়েছো বইটার উপর। এখন দেখো ওই বইয়েও কিন্তু ভাই উচ্চারণ ছিল, ছিল কিনা, এবং উচ্চারণের উপরে খুব ছোট্ট করে একটা পরিচ্ছেদ ছিল, বলা যায় 1 থেকে 1.5 পাতা এরকম একটা। তো দেখো তুমি 9-10 যে উচ্চারণ পড়ে এসেছো বা উচ্চারণ রীতি পড়ে এসেছো, ইন্টারমিডিয়েটে সেই উচ্চারণ কিন্তু রয়েছে, এবং শুধু যে আছে তা না, এটার উপর ভিত্তি করে 5 নম্বর কিন্তু বরাদ্দ। এই জন্য আমরা ক্লাসের শুরুতে হচ্ছে উচ্চারণ রেখেছি। তো দেখো যেটা বলতে চাচ্ছিলাম ভাইয়ারা, সেটা হচ্ছে এই যে ব্যাকরণ 30 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসছে, তাহলে এখন আমাকে সবার আগে জানতে হবে যে এই 30 নম্বরের প্রশ্নগুলো কোথা থেকে আসে। আমি আপাতত আজকের ক্লাসে পুরো সিলেবাস বা মানবন্টনটা সুন্দর করে দেখাচ্ছি না, আমি জাস্ট মুখে বলছি। পরবর্তী ক্লাসে আশা করি পুরো বোর্ড পরীক্ষার অনুরূপ একটা প্রশ্ন তোমাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দিব যে আসলে ব্যাকরণের 30 নম্বর কোথা থেকে আসে, লিখিত অংশের 30 নম্বর কোথা থেকে আসে। ওকে, আপাতত আমি একটা কথাই একটু সংক্ষেপে বলি। ব্যাকরণে সাধারণত দেখা যায় 6টা প্রশ্ন থাকে এবং প্রত্যেকটা প্রশ্নে নম্বর বরাদ্দ হচ্ছে 5, অর্থাৎ 5, 6, 30। আবারও বলছি, ব্যাকরণে 6টা কোশ্চেন থাকে, 6টা থেকে প্রত্যেকটা প্রশ্নে 5 করে থাকে, সেই প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকে 5 করে। যেমন প্রথমে 1 নাম্বার প্রশ্নে তুমি দেখবে হচ্ছে এই উচ্চারণ রীতি, 2 নাম্বার প্রশ্ন যে দেখবা বানান, 3 নাম্বার প্রশ্ন যে দেখবা পদ, 4 নাম্বার প্রশ্ন যে দেখবা সমাস বা প্রকৃতি প্রত্যয়, 5 নাম্বার প্রশ্ন যে দেখবে এরকম একটা 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 করে করে এইভাবে 6 নাম্বার পর্যন্ত। লিখিত অংশে যে তুমি 30 নাম্বারে পরীক্ষা দিতে যাবা, 6 নাম্বারে পরে 7 নাম্বার থেকে তোমার শুরু হয়ে যাবে। তো তারপরে তোমার লিখিত অংশ দেখবা যে পারিভাষিক শব্দ রয়েছে, লিখিত অংশ যে দেখবা তোমাকে প্রতিবেদন লেখা লাগছে, তারপরে তোমার ভাব সম্প্রসারণ লেখা লাগছে, তারপরে সুন্দর একটা প্রবন্ধ লেখা লাগছে, এবং প্রবন্ধে দেখা যাবে যে তুমি সবগুলোতে কম বেশি 10 নাম্বার করে পরীক্ষা দিয়ে এসেছো, প্রবন্ধে যে তোমার 20 নাম্বার পরীক্ষা দিতে হবে। তো এই যে দেখো এতক্ষণ যে কথাগুলো বলছি, এই কথা হচ্ছে একটাই, এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে একটাই, সব কিছুর আগে আমাকে হচ্ছে এই সিলেবাস সম্পর্কে সুন্দর একটা ধারণা রাখতে হবে, এবং সেই সিলেবাসের অন্তর্ভুক্ত যে মান বন্টনটা রয়েছে, আমি মান বন্টনটা সম্পর্কে খুব বিস্তারিত একটা ধারণা রাখবো। যেমন আজকের ক্লাসে যদি এটা হতো খুবই ভালো হতো, যে আসলে সিলেবাসটা বা বোর্ডের অনুরূপ একটা প্রশ্ন যদি দেখাতে পারতাম খুবই ভালো হতো। তো আপাতত আজকে আর দেখাতে পারছি না, কথা দিচ্ছি নেক্সট ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো দেখো আপাতত কথার কথা ধরে নিচ্ছি, আমার কাছে বা আমার আশেপাশে কারো কাছ থেকে একটা বই নিয়ে এসে আমি মান বন্টনটা একটু দেখলাম, জানলাম, বুঝলাম। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের খুব কমন একটা কনফিউশন, আমি এখন এই মুহূর্তে একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি, যে কোন বই কিনবো। তোমরা বলো তো যে কোন বই কেনা যায়, বলো তো ভাইরা, বলো তোমরা কোন বই কিনেছো বা কোন বই কিনতে বলেছে তোমাদের কলেজ থেকে, বলো তো, একটু কমেন্ট বক্সটা অন করে দিত। কোন বই কিনবো, এটা হচ্ছে তোমাদের খুব বড় একটা জিজ্ঞাসা। একটু আমাকে জানাও তো দেখি কমেন্ট বক্সে যে তোমরা কোনো বই কিনেছো কিনা, বা তোমাদের কলেজ থেকে কোন বই কিনতে বলা হয়েছে, বা বাজারে সবচেয়ে কোন বইটা ভালো, এটা একটু আমাকে জানাও তো দেখি। কেউ বলছে কিনিনি, কেউ বলছে কিনবো, একজন অক্ষরপত্র কলেজ থেকে দিবে, একজন ভাষা জ্ঞান। আচ্ছা, বলতে থাকো বলতে থাকো।
জাস্ট তোমার মনের কথাটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এক একজন এক একটা বলছো, সবগুলোতেই ঠিক আছে, আর একটু বলতে থাকো। বাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাসে কিন্তু আজকে অনেক স্টুডেন্ট উপস্থিত, তাই না? যা খুবই ভালো লাগছে। আসলে সন্ধ্যাবেলায় তো, সন্ধ্যাবেলায় এটা হয় সাধারণত সন্ধ্যাবেলায় সবাই একটু পড়াশোনার মুডেই থাকে। ছোট্টবেলা থেকে আমরা সারাদিন পড়ি আর না পড়ি, অন্তত এই সময়টা পড়াশোনা করি, তাই তো? আচ্ছা, তো ঠিক আছে, আমার খুব ভালো লাগছে। তো আপাতত আমি কমেন্ট বক্সটা আবার একটু অফ করে দিচ্ছি। এবং সত্যি কথা বলতে তোমরা যা যা বলেছো, একেবারে যা যা বলেছো প্রত্যেকটাই ঠিক। বিশ্বাস করো, আমি কিন্তু একটাও বেঠিক বলছি না। এখন এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত মতামত রয়েছে, আমি একটু মতামতটা তোমাদের সাথে শেয়ার করি। তুমি ধরো না যে আমার মতামতটা একেবারে 100% ঠিক, ঠিক আছে? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই, মানে আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি কি করতাম আমি সেটা বলি। আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আমি প্রথমে বাজারে যেতাম। বাজারে যেয়ে দুই তিনটা বইয়ের দোকান একটু দেখতাম, দেখে একটু বোঝার চেষ্টা করতাম যে আসলে দুই তিনটা বই তো একটু অ্যানালাইসিস করলাম। ভাষা শিক্ষা বইটা অ্যানালাইসিস করলাম, অক্ষরপত্রটা অ্যানালাইসিস করলাম, পাঞ্জেরির বইটা অ্যানালাইসিস করলাম, লেকচারের বইটা অ্যানালাইসিস করলাম, আরো দুই চারটে এরকম যে বইগুলো বেশি প্রচলিত আমি সেগুলো একটু দেখলাম। একটু দেখা মানে সেটা কেমন, জাস্ট হচ্ছে একটু পেজ উল্টালাম। আর আমি এটা বিশ্বাস করি যে তোমরা এখন যথেষ্ট ম্যাচিওর, তিনটা বই একসাথে দেখলে অন্তত তোমরা আইডিয়া করতে পারবা যে কোন বইটা ভালো। তো এইটা দেখার পরে আমি মোটামুটি ভাবে একটা সিদ্ধান্তে আসবো যে আপাতত একটা বই, এই বইটা কিনি। আপাতত শব্দটা কেন বললাম সেটাও বলি। দেখো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাজারে প্রচলিত কোনো বই মানে স্বয়ং সম্পূর্ণ না। সেটা কেমন, দেখবা যে কোনো একটা বইয়ের একটা অংশ খুব ভালো, আর একটা অংশ যে দেখবে একেবারে বিশ্রী, একবার ধরাই যায় না। আবার দেখবা যে কোনো আরেকটা বইয়ে আরেকটা অংশ অস্থির, আরেকটা বইয়ে যে দেখবা যে আরেকটা অংশ টাচই করা যায় না। তো এইটার দ্বারা আমি কি বলতে চাচ্ছি, আমি এই জন্য বলতে চাচ্ছি যে ভাই বিশ্বাস করো, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপাতত তোমরা যে কোনো একটা বই কিনে নাও, কিন্তু ইন্টারমিডিয়েট যখন তুমি পরীক্ষা দিতে যাবা অন্তত পক্ষে দুইটা বই তোমার কাছে থাকা উচিত বলে আমি পার্সোনালি মনে করি। কেন মনে করি সেটা তো বললাম, যে সব বইয়ে তো সবকিছু আসলে ভালো থাকে না। যেখান থেকে যেটা ভালো থাকে সেখান থেকে সেটুকু নিয়ে নিজেকে প্রিপেয়ার করতে হয়। আমি কি তোমাকে বোঝাতে পারছি? তো ভালো কথা। এখন তাহলে কি বইটা কেনা যায়? আমি ব্যক্তিগতভাবে যেটা বলবো, তোমরা যদি ইতোমধ্যে কোনো বই কিনে থাকো, বাস কেনা শেষ, আর নতুন করে কিছু কিনতে হবে না। তবে বাজারে প্রচলিত যতগুলো বই ইন্টারমিডিয়েট লেভেলের রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হায়াত মাহমুদ স্যারের যে ভাষা শিক্ষা বইটা, এই বইটা আমার কেন জানি মনে হয় সবচেয়ে বাজারে বেশি চলে। এবং সত্যি কথা বলতে বইটা খারাপ না, যদিও বইটা দেখতে এত মোটা, মানে বই দেখলে আসলে কেমন যেন একটা ভয় লাগে যে আসলে কি আসলে আমি পড়ে পারবো, এ তো ছোটখাটো একটা, মানে কি বলবো, বেশ মোটা সোটা বই, হাইব্রিড বই, দেখতেই ভয় করে। তো আমি যেটা ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এখানে ভয় পাওয়ার আসলে কিছুই নেই। কেন ভয় পাওয়ার কিছু নেই? ওই বইটা অনেক ডিটেইলস আলোচনা করা। হয়তো এই মুহূর্তে তোমার কাছে মনে হচ্ছে যে ভাই আমার এত কিছু পড়তে হবে, এটা পড়ার দরকার, ওটা পড়ার দরকার, কিন্তু আসলে এত কিছু পড়ার দরকার হবে না। আর আমি এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলতে পারি, তোমরা যারা শিক্ষতে ভর্তি হয়েছো এবং শিক্ষতে বাংলার ক্লাসগুলো করবে আগামী দিনগুলোতে, আমি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রটাই নিব, বাংলা প্রথম পত্র হয়তোবা
আব্দুল্লাহ আল মেহেদি ভাই নেবেন, আমিও মাঝে মাঝে নিব। তো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের যার যেখানে যত ধরনের দুশ্চিন্তা রয়েছে, যত বিভ্রান্তি রয়েছে, অস্বস্তি রয়েছে, তোমার মাথায় সুন্দর করে একটা প্যাকিং করো যে আমি বাংলা দ্বিতীয় পত্র কিছু পারি না, এইচএসসি নিয়ে খুব টেনশনে আছি, কিছু বুঝি না, কিছু পারি না। সুন্দর করে একটা প্যাকেট করো মাথার মধ্যে, প্যাকেট করে ওটা কুরিয়ার করে আমার মাথায় পাঠিয়ে দাও। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, বাংলা দ্বিতীয় পত্রেও বা বাংলা সেকেন্ড পেপার নিয়ে একেবারেই টেনশন করার কিছু নাই। এটা হয়তো আমি তোমরা হয়তো ভাবছো যে ভাইয়া একটু বেশি বেশি বলছে, একটু চাপা মারছে বা এরকম কিছু, চাপাবাজির কিছু নাই এখানে। তোমরা যারা এসএসসি পরীক্ষার আগে আমার 2-1 ক্লাস করেছো একাডেমিকে, তোমরা মনে হয় একটু খেয়াল করেছো যে আমি কিভাবে পড়াই, কোন প্রক্রিয়ায় পড়াই, কেমন শর্টকাটে পড়াই, কোনটা পড়তে হবে কোনটা পড়তে হবে না যেভাবে বলে দিই। ইন্টারমিডিয়েটও ঠিক সেইভাবে বলে দিই। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? সো তোমাদের এখন এই মুহূর্তে কাজ হবে হচ্ছে একটাই, আমি প্রত্যেকটা টপিক যখন পড়াবো, তোমরা চাইলে সেটা যে শুধু আমার সাবজেক্টের ক্ষেত্রে তা না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে ভাই তোমরা একটা আলাদা খাতা করে ফেলো। ওই খাতাটা অনেকটা নোটের মতো হবে, ঠিক আছে? এবং আমি প্রত্যেকটা টপিকে যে, প্রত্যেকটা সাবজেক্টে যে, প্রত্যেকটা চ্যাপ্টারে যে 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 কথাগুলো বলবো, তোমাদের উচিত হবে ওই কথাগুলো যে ভাইয়া যা যা বলেছিল এটা সুন্দর করে খাতায় নোট করে রাখা। বিশেষ করে বাংলার ক্ষেত্রে দেখবা আমি তেমন কিছুই বলবো না, একেবারেই সব মিলে 5 থেকে 7 পেজের কিছু একটা বলতে পারি। যেমন এই উচ্চারণ টপিকে তেমন কিছুই বলবো না, কিন্তু যে দেখবা যখন সমাস পড়াবো, প্রকৃতি প্রত্যয় পড়াবো, প্রয়োগ অপপ্রয়োগ পড়াবো, পদ পড়াবো, তখন হয়তো শর্টকাটে কিছু জিনিস একটু দেখিয়ে দিব। তো তখন তোমার উচিত কি হবে ভাইয়া, যে ভাইয়া যে জায়গাগুলো মার্ক করে দিয়েছিল, যেগুলো দাগিয়ে দিয়েছিল, ভাইয়া যে কথাগুলো বলেছিল, এইগুলো আমি একটু লিখে রাখি, জাস্ট এটাই। এবং আজকে যেহেতু ক্লাসের শুরুতে আমি এই কথাগুলো বলছি এতক্ষণ ধরে, আমি কিন্তু পরবর্তী দিনগুলোতে এই একই কথা বারবার 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 বলবো না। মানে শুনতে খারাপ লাগলে ওটাই সত্যি কথা, কেননা আজকে যেহেতু প্রথম দিকের ক্লাস, আমি প্রথমে 2-1 দিন এরকম কথা বক বক করতেই থাকবো, কিন্তু দেখবে পরে যে আর কোনোদিন এইসব কথা বলছি না। তো যে কথা বলছিলাম, বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা নিয়ে এখনো পর্যন্ত যারা একটু টেনশন করছো, তোমার টেনশন গুলো জাস্ট এটা প্যাকিং করো, প্যাকিং করে ওটা আমার মাথায় পাঠিয়ে দাও। তোমার টেনশন করার কিছু নেই, জাস্ট আমি যেটুকু পড়ায় দিব, তোমার কাজ হচ্ছে প্রতিদিন বই থেকে ক্লাস শেষে প্রতিদিন অন্তত আধা ঘন্টা ওই জায়গাটা একটু দেখা, সর্বোচ্চ আধা ঘন্টা দেখবে, আর কিছু লাগবে না, সহজ কথা। এর পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত তুমি যদি আজকের ক্লাসের উপর বেসিস করে আধা ঘন্টা বাসায় একটু সময় না দাও ভাইয়া, তাহলে আসলে হবে না। তুমি আজকে আমি যা পড়াচ্ছি, তুমি যদি 1 বছর পরে বা 6 মাস পরে এটা দেখতে যাও, তাহলে বাস্তবে কিন্তু মানে কি বলবো, এটা ভালো হবে না। বুঝতে পেরেছো? তো যে কথাটা বলতে চাচ্ছিলাম, প্রতিদিন যেটুকু পড়াবো জাস্ট পরের দিন ক্লাসের আগে সেটা পড়ে নিবে। এবং আমি কিন্তু প্রতিদিন ক্লাসের শেষে তোমার হোমওয়ার্কও দিয়ে দিব ছোট্ট করে। পাশাপাশি হচ্ছে পরের দিন ক্লাসে আসার আগে, ক্লাসে ঢুকে কিন্তু আমি জিজ্ঞেস করবো এটা পড়েছো কিনা। দেখো এই অনলাইন প্ল্যাটফর্মের এটা একটা ব্যাপার যে আমি কিন্তু চাইলে এখন তোমাকে বকাঝকা করতে পারবো না, পানিশমেন্ট দিতে পারবো না, বা আমার একটু তোমাকে স্নেহ করতে ইচ্ছা করছে, তোমাকে নিয়ে এখন একটু সন্ধ্যাবেলায় ফুচকা খেতে যেতে ইচ্ছা করছে, আইসক্রিম খেতে যেতে ইচ্ছা করছে, এটাও পারবো না। কিন্তু অনলাইন ক্লাসে ভাইয়ারা যেগুলো বলে দেয়, এটা যদি তুমি প্রপারলি করতে পারো, তাহলে আমার কেন জানি মনে হয় আর অন্য কোথাও কিছু পড়া লাগে না। এটা আমার পার্সোনাল একটা অভিমত তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, যেটা নিয়ে কথা বলছিলাম ওখানে আবার ফিরে যায়, যে বই কোনটা কিনবো। অলরেডি যারা বই কিনেছো ওটাই থাক, আর যারা বই কেনোনি বাজারে যাও, যে বইটা তোমার ভালো লাগছে। আমি বলবো তোমার হেলথের সাথে যেটা যায়, হেলথ বলতে কি বুঝাচ্ছি, তোমার এই ব্রেনে যেটা লোড নিয়ে পারবে। আমি ভাষা শিক্ষাটা আমি পারবো, ভাষা শিক্ষাটা কিনি। ও ভাষা শিক্ষা বই দেখে আমার গায়ে জ্বর চলে আসছে, ওটা আমার দিয়ে হবে না। তোমার গায়ে যেটা জ্বর না আসে, যেটা পড়তে যে তুমি কমফোর্টেবল, যে ছোট্ট বইটা, তুমি ওটা কিনে নাও, কোনো সমস্যা নেই। সব বই কম বেশি ভালো, তবে ওই যে একটা কথা বললাম, একটা না 2টা বই কালেক্ট করে রাখার চেষ্টা করবা। আপাতত একটা কেনো, এখান থেকে কিছুদিন পরে আর একটা কেনা যাবে। আর যে যে টপিক নিয়ে পড়ানো হবে, যা যা পড়ানো হবে, সাথে সাথে ওই বই থেকে এই টপিকটা একটু পড়ে নিবে। তবে আমার ব্যক্তিগত পরামর্শ, হায়াত মাহমুদ স্যারের ভাষা শিক্ষা বইটা কিনে নেওয়া যেতেই পারে।
পাশাপাশি যদি অন্য কোনো বই থাকে সেটাও দেখা যেতে পারে। কেননা ভাষা শিক্ষা বইটা হচ্ছে একেবারে কমপ্লিট প্যাকেজ একটা বই, যেটাতে মোটামুটি ভাবে সবকিছুই কম বেশি আছে এবং বেশি বেশি আছে। লিখিত অংশটা সব ক্ষেত্রে হয়তো অত স্ট্যান্ডার্ড না, বাট গ্রামারের জন্য দ্যাট ইজ বেস্ট ইন দ্য মার্কেট। ওকে, তো যাই হোক, আমি এখানে কোনো বইয়ের মার্কেটিং করতে চাচ্ছি না, সব বই ভালো। আবারও বলছি, তোমার কাছে যেটা আছে তুমি সেটাই পড়ো, আপাতত সমস্যা নেই। এখন চলো আমরা আস্তে আস্তে আজকের যে ক্লাসটা আমাদের ছিল, আজকের ক্লাসটা আমরা ডিজাইন করেছি বেশ কয়েকটা বিষয় নিয়ে। উচ্চারণ রীতি, শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা, অধ্বনি বা আদ্য অধ্বনি উচ্চারণের নিয়ম, অধ্বনি বা মধ্য অধ্বনি উচ্চারণের নিয়ম। ওই যে একটু আগে বলছিলাম, ব্যাকরণ থেকে 30 নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসে। ব্যাকরণ থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে? 30। সেই 30-এর মধ্যে একেবারেই প্রথম প্রশ্ন হচ্ছে উচ্চারণ। একেবারেই 1 নাম্বার প্রশ্নে যে তুমি দেখবা উচ্চারণ থেকে প্রশ্ন এসেছে, 1 নম্বর প্রশ্ন। এবং 1 নাম্বার এই প্রশ্নের মান কত যেন বলেছিলাম? 5 গুণ 6, অর্থাৎ 5 ছক 30। প্রত্যেকটা প্রশ্নের জন্য মান হচ্ছে 5। তাহলে 1 নাম্বার প্রশ্নেও মান কত? 5। এখন কত হচ্ছে, 1 নাম্বার এই প্রশ্নে যে 5 রয়েছে, এই 5-এর প্যাটার্নটা কেমন? অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন শুধু না, 6 নাম্বার প্রশ্ন পর্যন্ত, অর্থাৎ গ্রামারের যতগুলো প্রশ্ন হয়েছে, শর্টকাটে বুঝিয়ে দিচ্ছি, পরের দিন আরো ডিটেলস বুঝিয়ে দিব। 1 থেকে 6 নাম্বার প্রশ্ন, এটা হচ্ছে গ্রামার থেকে আসা প্রশ্ন, অর্থাৎ ব্যাকরণ থেকে আসা প্রশ্ন। এই 1 থেকে 6 নাম্বার এই প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ক এবং খ, ক অথবা খ, এই 2 ভাগে বিভক্ত। আমি আবারও বলছি, 1 থেকে 6, 6টা প্রশ্ন, 6টা প্রশ্ন নাম্বার হচ্ছে 30। এই 30 নম্বরের যে ব্যাকরণ প্রশ্ন, এই ব্যাকরণ প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নই তুমি সিলেবাসটা বা মান বন্টনটা দেখতে যেই দেখবা যে প্রত্যেকটা প্রশ্ন ক এবং খ, ক এবং খ না, ক অথবা খ, এই 2টা ভাগে বিভক্ত। সাধারণত দেখা যায় ক নাম্বার প্রশ্নে অনেকটা থিওরিটিক্যাল প্রশ্ন থাকে। থিওরিটিক্যাল প্রশ্ন বলতে কি? এই যেমন আমরা আজকে উচ্চারণ নিয়ে কাজ করব, পরীক্ষায় প্রশ্ন আসবে যে উচ্চারণ বলতে কি বোঝো, অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো। আবার প্রশ্ন আসতে পারে উচ্চারণ বলতে কি বোঝো, মধ্য অধ্বনি বা আদ্য অধ্বনি উচ্চারণের 5টা নিয়ম লেখো, এইসব। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ওটা অনেকটা থিওরিটিক্যাল বা তত্ত্বীয় প্রশ্ন থাকে। আমি যদি এটাকে আরো শর্টকাটে বলি, লিখিত ধরনের প্রশ্ন থাকে, লিখতে হয়। আর খ নাম্বার প্রশ্ন যে পরীক্ষায় প্রশ্ন কি থাকবে, সাধারণত দেখা যায় 8টা শব্দ দিয়ে দেওয়া থাকবে। ওই 8টা শব্দ থেকে 5টা শব্দের সঠিক উচ্চারণ তোমাকে লিখতে হবে। 2 নাম্বার প্রশ্নে যে দেখবে বানান থেকে প্রশ্ন এসেছে, বানানে যে দেখবে এরকম 8টা থেকে 9টা শব্দ ভুল বানান করে দেওয়া আছে, ওইটার তোমার সঠিক করে লিখতে হবে। অর্থাৎ ভুল বানানকে তোমার সঠিক বানান রূপে রূপান্তর করে লিখতে হবে। তাহলে আমি আবারও বলছি, ক নাম্বার প্রশ্নে সাধারণত দেখা যায় এরকম তত্ত্বীয় প্রশ্ন থাকে, যেটা লিখিত প্রশ্ন থাকে 5 নাম্বার, অথবা খ নাম্বারে থাকে হচ্ছে জাস্ট অ্যাজ ইউজুয়াল 8টা শব্দ দিল, সেই 8টা শব্দের উচ্চারণ তোমাকে পাশে লিখতে হবে। যেমন মনে করো একটা শব্দ আমরা যখন লিখি ক ল ম, কলম, যখন তুমি বাস্তবে উচ্চারণ করো, আমার সাথে একটু তুমি উচ্চারণ করে বলো তো, কলম আমরা লিখছি, কিন্তু যখন আমরা উচ্চারণ করি তখন কি আসলে বাস্তবে লয় ও কার এরকম একটা উচ্চারণ চলে আসে না? কলম আসে কিনা? এটাই হচ্ছে উচ্চারণ থেকে আসা প্রশ্ন। শোনো, একেবারে ফ্র্যাঙ্কলি একটা কথা বলি, এই উচ্চারণ টপিকটা হচ্ছে এত সহজ একটা টপিক, আমার কাছে কেন জানি মনে হয় এটা পড়াই লাগে না। জাস্ট একটু চোখ কান খোলা রাখলেই এটা আনসার করা যায়।
যেমন বললাম যে তুমি আমার খুব আপনজন, তাহলে এই যে আপন আমরা লিখছি আপন, অথচ যখন আমি উচ্চারণ করছি উচ্চারণটা হয়ে যাচ্ছে আ পয় ওকার দন্তান্ন। বিশ্বাস করো ভাইয়া, আমার মাথায় কিন্তু এই মুহূর্তে আসলো, আমি কিন্তু এটা আসলে এমন না যে ক্লাসে আসার আগে ঘন্টার পর ঘন্টা এগুলো প্রিপারেশন নিয়ে আসি, আসলে এত ব্যস্ত থাকি সারাদিন, এগুলো সময় হয় না। তো জাস্ট যেটা বলতে চাচ্ছি, তুমি দৈনন্দিন জীবনে তুমি যদি সঠিকভাবে উচ্চারণ করতে পারো, উচ্চারণ থেকে যে 5 নম্বরের প্রশ্ন আসবে এটা 100% অ্যান্সার করা যায়। আমি কি বোঝাতে পারছি? আমি কি বোঝাতে পেরেছি? জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু চোখ কান খোলা রাখলেই এটা কমন সেন্সে উত্তর করা যায়। তো পরীক্ষায় আমরা যেহেতু বুঝলাম যে ক নাম্বার অথবা খ নাম্বার এরকম অপশন থাকবে, তো আমরা আজকের ক্লাসটায় যেহেতু উচ্চারণের প্রথম ক্লাস, আমরা ওই লিখিত অংশে যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলোও জানবো, পাশাপাশি ওই খ নাম্বার কেমন প্রশ্ন আসতে পারে সেটাও জানবো। এখন আমি জানি তোমরা অনেকেই হয়তো মনের মধ্যে তোমাদের প্রশ্ন খেলা করছে যে ভাইয়া ক এবং খ এই দুইটা অপশনের মধ্যে আমি কোনটা উত্তর করলে আমার জন্য বেশি ভালো হবে। কি অনেকের মানে কি বলবো, মনের মধ্যে এই ধরনের প্রশ্ন খেলা করছে না? অবশ্যই করছে, এবং আমি যদি তোমাদের জায়গায় থাকতো আমারও তাই করতো। তবে আমার যদি এভাবে বলা উচিত না, তারপরও আমি বলছি একেবারে ফ্রাঙ্কলি বলতে গেলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ক নাম্বারের থেকেও খ নাম্বার এই প্রশ্নটার উত্তর করা তুলনামূলকভাবে একটু বেশি কমফোর্টেবল বলে আমার কাছে মনে হয়। কেননা আমি ক নাম্বার প্রশ্ন উত্তর করে আসলাম, সম্মানিত যে শিক্ষক অর্থাৎ যিনি খাতা দেখবেন, আমি ধরে নিলাম তার মন মতো নাও হতে পারে কোনো না কোনো কারণে, আবার আমার লেখাটাই যে একেবারে টপ স্ট্যান্ডার্ড হবে সেটারও তো কোনো কথা নেই। কিন্তু এই খ নাম্বার হচ্ছে অনেকটা ম্যাথের মতো, 5টা শব্দের তুমি যদি সঠিক উচ্চারণ লিখে আসতে পারো, চোখ বন্ধ করে তুমি 5-এ 5 পেয়ে যাবে, এবং 5টা শব্দ লিখতে আমার মনে হয় 2 থেকে 3 মিনিটের বেশি লাগে না। তারপরে 5টা বানান যদি তুমি একটু ঠিক করে লিখে আসতে পারো, দেখা গেল একেবারে 5-এ 5। তো আমি বলছি না যে ভাইয়া তুমি এটা উত্তর করো না, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে খ নাম্বারটা উত্তর করাটা সব দিক থেকে অনেক বেশি কমফোর্টেবল, এবং নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহজ বলে আমার মনে হয়েছে। এখন যদি কেউ বলে যে ভাইয়া আমি 5টা বানান লিখতে গেলে আমার 10টা বানান ভুল হয়ে যায়, তাহলে বাবা তুমি ওই লিখিত প্রশ্ন উত্তর করো, সমস্যা নেই। এখন এরকম অনেক স্টুডেন্ট আমি দেখছি যে বানানে হচ্ছে হাফেজ, বুঝতে পারছো? অর্থাৎ বানানের এত বিশ্রী অবস্থা যে আসলে সে জানে যে আসলে লিখতে গেলেই ভুল হয়ে যাবে। বেটার তাহলে ওটা বাদ দিয়ে আমি লিখিত অংশটা অ্যান্সার করলাম। বাট আমার ব্যক্তিগত পরামর্শ, তোমরা ক নাম্বার আনসার না করে যদি খ নাম্বারটা উত্তর করতে পারো, সেক্ষেত্রে তোমার টোটাল 30 নম্বরের মধ্যে 28, 29, 27, 28 পাওয়াটা অনেক বেশি ইজি হয়ে যাবে, এবং 30-এ 30 পাওয়া আরো সহজ হয়ে যাবে। আর এক্ষেত্রে আমি আরেকটা শর্টকাট বলে দিচ্ছি, যেহেতু আজকে বলা যায় তোমাদের সাথে প্রথম ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের, এটা একান্ত আমার ব্যক্তিগত পরামর্শ, এটা দয়া করে এটা আসলে এইভাবে বলা উচিত না, তারপরেও আমি যেহেতু সাধারণত একটু শর্টকাট পড়াশোনা ব্যক্তিগতভাবে পছন্দ করি, এই জন্য এটা বলে দিলাম। তুমি যদি বিগত 5 থেকে 7 বছরের 5 থেকে 7 বছরের বোর্ডের কোশ্চেন্স গুলো অ্যানালাইসিস করো, তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বাংলা দ্বিতীয় পত্রের খ নাম্বার, দুঃখিত, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের 30 নম্বরের মধ্যে 28, 29 পাওয়া মোটামুটি অনেক সহজ হয়ে যাবে। এটা একটু বেশি বেশি বলা হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট তুমি বিগত 5 থেকে 7 বছরের প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করো, দেখবা যে ওই ঘুরে ফিরে ওইগুলোই আসে।
এখন প্রথম ক্লাসে একেবারে সকল তাবিজ যদি দিয়ে দিই, সব বিদ্যা বুদ্ধি দিয়ে দিই, তাহলে তো পরের দিন তুমি ক্লাস করবে না। সো আজকে এই পর্যন্তই থাক। আরো অনেক শর্টকাট কথা আছে, অনেক ধরনের কথা আছে, আস্তে আস্তে বলা যাবে। আমরা এখন আপাতত একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। এই যে এতক্ষণ ধরে আমি এখনো মূল টপিকে কিন্তু প্রবেশ করিনি, ও পড়তে মাত্র আধা ঘন্টা লাগবে। এই এতক্ষণ ধরে যে এত জ্ঞান দিলাম, সবকিছু বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। আর যেটা না বুঝতে পারবা সেটাও জানাবা, কোনো সমস্যা নেই। প্রয়োজনে ভাই আমি কিন্তু জানি তোমরা কিন্তু আমাদের সাথে গ্রুপে কানেক্টেড আছো, অর্থাৎ বিভিন্ন ফেসবুক গ্রুপে কানেক্টেড আছো। তোমরা যদি কোনো কিছু না বুঝতে পারো, কাইন্ডলি ফেসবুক গ্রুপে কমেন্ট করে জানাবা যে ভাইয়া আপনি এটা বলেছিলেন, আমি এটা বুঝিনি। ক্লাস খারাপ হলেও তো সাথে সাথে জানাবা, আর ভালো হলেও জানাবা, আর ভালো না হলেও জানার দরকার নেই। বাট আমার কথা হচ্ছে যদি কোথাও কনফিউশন থাকে যে ভাই এটা বোঝানো হয়েছিল বাট আমার এই জায়গাটা একটু কনফিউশন আছে, সো আমি হয়তো সাথে সাথে বুঝাবো না, বাট একটু পরে হলো বুঝিয়ে দিব, 2-1 ঘন্টা পরে হলো রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। আমি পরবর্তী দিন ক্লাসে আমি হচ্ছে একটা বোর্ডের কোশ্চেন দেখিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিব যে প্রশ্নগুলো কেমন হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, অনেকে নামাজে ব্রেকের কথা বলছে। এখন কি নামাজে ব্রেক তো দেওয়ার দরকার নাই, আমি যেটা বুঝি তোমরা ক্লাসের শেষে নামাজ করো, ঠিক আছে? এবং ক্লাসের শেষে তো আসলে নামাজ পড়া যাবে, নামাজের তো সময় আছে। ওকে, তো ঠিক আছে, আমরা তাহলে কমেন্ট বক্সটা এখন ছোট্ট করে একটু অফ করে দিচ্ছি এবং এখন মূল টপিকে প্রবেশ করছি, এবং দেখো মূল টপিক কত সহজ। ওকে, চলো তাহলে শুরু করা যাক। প্রথম কথা হচ্ছে এই যে উচ্চারণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, লিখিত অংশ নিয়ে আমরা প্রথমে শর্টকাটে একটু আলোচনা করি যে উচ্চারণ কাকে বলে, উচ্চারণ রীতি কাকে বলে, জাস্ট এটাই। তো আমার কাছে কেন জানি মনে হয় যে এটা মুখস্থ করার বিষয় না, এটা জাস্ট কমন সেন্সের বিষয়। এই যে দেখো আমি একভাবে উচ্চারণ করে কথা বলছি, তুমি একভাবে উচ্চারণ করে কথা বলছো, এটা কি আমরা যে বাংলা ভাষায় কথা বলছি সেই কথা বা সেই ভাষারই কিন্তু এটা একটা ধরন। পৃথিবীতে প্রত্যেকটা জাতির ভাষা রয়েছে এবং সেই ভাষার কিন্তু একটা সুনির্দিষ্ট উচ্চারণ পদ্ধতি রয়েছে। এই যে উচ্চারণের কিছু নিয়ম বা পদ্ধতি সে অনুসরণ করে, সেটাই হচ্ছে মূলত উচ্চারণ রীতি। কি বুঝতে পারছো না? এই যেমন দেখো আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলা ভাষায় যে কোনো ভাবে হোক একটা উচ্চারণ পদ্ধতি মেনটেন করে চলি। হ্যাঁ, হয়তো অঞ্চল ভেদে আঞ্চলিকতা থাকতে পারে, অঞ্চল ভেদে এক একজন মানুষ এক একভাবে কথাও বলতে পারে, কিন্তু দেখবা যে আমাদের কিন্তু উচ্চারণের একটা সার্বজনীন একটা রীতি বা নীতি রয়েছে। এই যে রীতি নীতি বা নিয়ম বা পদ্ধতি, এটাই হচ্ছে উচ্চারণ রীতি। জাস্ট একটা লাইনে লিখে দিলেই হবে, আর কিছু লাগবে। এবং এই উচ্চারণ রীতি কিন্তু ডিফারেন্ট হতেই পারে, এটাতে কিছু যায় আসে না। যেমন তুমি যখন বড় হয়ে পড়াশোনা করতে গ্রেট ব্রিটেন, অনেকে বলে ইংল্যান্ড যাচ্ছি, আসলে ইংল্যান্ড না, তো কথা হচ্ছে ইংল্যান্ড ওই ইউকের একটা রাজ্য। তো ইউনাইটেড কিংডম বা গ্রেট ব্রিটেন এরকম 4টা রাজ্য রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড। তো এই যে দেখো তুমি যখনই ওদের দেশে, ওরা তো মূলত ব্রিটিশ, তাই না? মূলত ইংরেজি ভাষাটা তো ভাই ওদের কাছ থেকে আমাদের কাছে এসেছে বা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে প্রত্যেকটা দেশে। তো যখন তুমি ব্রিটেনে যাবা, তুমি যে দেখবা যে ওদের এক একটা রাজ্য বা এক এক জায়গায় এক এক ভাবে এক এক উচ্চারণে মানুষ কথা বলছে। যেমন লন্ডনে এক ধরনের উচ্চারণ তুমি দেখবা, আবার যে দেখবে স্কটল্যান্ডের রাজধানী হচ্ছে গ্লাসগো, গ্লাসগো যে দেখবা ঠিক আরেক ধরনের উচ্চারণ পদ্ধতি। আবার আয়ারল্যান্ডের ডাবলিনে যে দেখবে আরেক ধরনের উচ্চারণ রয়েছে। কি হয়েছে তাতে? মূল ভাষা কিন্তু ইংলিশ এবং তারা এক এক অ্যাকসেন্টে কথা বলছে, তাতে কিছু যায় আসে। একইভাবে তুমি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখো, উত্তরবঙ্গের মানুষ এক উচ্চারণে কথা বলে, দক্ষিণবঙ্গের মানুষ আর এক উচ্চারণে কথা বলে, তাতে কিছু যায় আসে? বাঙালি কি তার মনোভাব প্রকাশ করতে পারছে না এই উচ্চারণ পদ্ধতি মেনটেন করে? বাঙালি যে প্রক্রিয়ায় তার মনোভাব আরেকজনের কাছে প্রকাশ করছে, তার মনোভাব কিন্তু সে ঠিকই প্রকাশ করতে পারছে। উচ্চারণটা হচ্ছে এই জাস্ট এটা একটা ভাষার অংশ এবং এই উচ্চারণের কিছু নিয়ম।
কানুন রীতিনীতি রয়েছে, সেটাই হচ্ছে মূলত উচ্চারণ রীতি। এবং একটা কথা মনে রাখবো, আমরা যে শুদ্ধ উচ্চারণের কিন্তু খুব গুরুত্ব রয়েছে। যখন তুমি সঠিকভাবে উচ্চারণ করবা, বেশ কিছু স্পেশাল বেনিফিট তুমি এখান থেকে পাবে। সেই বেনিফিট গুলো কি? প্রথম কথা হচ্ছে, তুমি যখন সঠিকভাবে উচ্চারণ করতে যাবা, তখন দেখবা যে তোমার মধ্যে তোমার কথা বেশ সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠবে। যেমন আমি যখন প্রথম ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম পড়াশোনা করতে, তখন যেভাবে হোক আমার কথা তোমরা এখন যেভাবে শুনছো, আমি এর থেকে আগে আরো ভালোভাবে কথা বলতাম। এখন তো আমার কথা অনেকটা জগা খিচুড়ি হয়ে গেছে বিভিন্ন এলাকার মানুষের সাথে মিশে টিশে। তখন আমার শুদ্ধ বাংলা আরো অনেক বেশি প্রমিত বাংলায় কথা বলতাম। তো দেখা গেল যে মানুষ, মানে আমি দেখছি যে ভার্সিটিতে আসার পরে দুই শ্রেণীর মানুষ তখন আমার সামনে আসলো। এক শ্রেণী মানুষ দেখা গেল যে আমার খুব প্রশংসা করতো, বাহ তুমি এত সুন্দর করে বাংলা করে কথা বলতেছো। আরেক শ্রেণী মানুষ পেলাম যে মানে কেমন যেন একটা হিংসা করতো এবং আমাকে খোঁটা দিত, আরে দেখ কি সুন্দর করে কথা বলতেছে। কি মানুষের কথা শুনলে তো বোঝা যায়। তো আমি আসলে আমার খারাপ লাগতো যে আমি ভালোভাবে কথা বলছি, আমাকে বরং ইন্সপায়ার না করে অনেক সময় দেখা গেল আমাকে খোঁচা দিচ্ছে। তো কিছুটা খারাপ লাগতো, কিন্তু পরে এসে বুঝলাম যে না, আমি যে শুদ্ধভাবে বাংলা কথা বলছি, এটা পরবর্তীতে যখন আমি বিসিএস ভাইবা দিতে গেলাম বা অন্যান্য পরীক্ষায় ভাইবা দিতে গেলাম, বা আমি কোনো একটা স্টেজে উঠে কথা বলতে গেলাম, 10 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে যাচ্ছি, তখন আমি লক্ষ্য করে দেখলাম যে না, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, শুধু খুব ভালোভাবে নিচ্ছে। এবং যখন তুমি আকর্ষণীয়ভাবে কথা বলবে, সুন্দর এবং সুস্পষ্টভাবে কথা বলতে পারবা, তোমার কথার মধ্যে যখন কোনো আঞ্চলিকতা থাকবে না, তখন দেখবা তোমার কথা কিন্তু মানুষকে একেবারে হা করে তাকিয়ে শুন। এবং প্রতিনিয়ত এটা হয়, আমি দেখেছি। অর্থাৎ শ্রোতার কাছে যখন তোমার কথা স্পষ্ট হবে, তোমার আঞ্চলিকতা থাকবে না, তখন স্বাভাবিকভাবে তোমার কথার একটা অন্যরকম গ্রহণযোগ্যতা তৈরি হবে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা হচ্ছে, যে ব্যক্তি ভালোভাবে উচ্চারণ করে কথা বলতে পারে, তার বানান কখনো ভুল হয় বলে আমার মনে হয় না। যেমন বাংলাদেশে কোন এলাকার মানুষ পানিরে বলে হানি, এখন সে আঞ্চলিকতার কারণে সে পানিকে হানি বলতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাকে কিন্তু এটা জানতে হবে যে মূল শব্দটা পানি। এখন পানি বানানে দন্তন্বয় রস্যিকার, এখন কেউ যদি দীর্ঘইকার দেয় তাহলে তো হবে না। আমি কি বোঝাতে পারছি? সো আমার কাছে মনে হয়েছে তুমি যদি হানি না বলে বরং পানি বলো, তাহলে তোমার বানান সঠিক করার একটা সম্ভাবনা তৈরি হবে। একইভাবে তোমার যখন শুদ্ধভাবে কথা বলবে, আঞ্চলিকতা দূর হয়ে যাবে এবং মানুষের বক্তব্যের কিন্তু একটা গ্রহণযোগ্যতা আসলে এখান থেকে বাড়ে। তো এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে উচ্চারণ রীতি কাকে বলে, উচ্চারণের প্রয়োজনীয়তা, এই আমি যেটুকু বললাম এটা লিখতে পারবা না? এইটা লিখতে পারলে হবে, এর বেশি কিছু লেখার দরকার নেই। যে ভাইয়া বলছে এইটুকু লিখতে, এতেই হয়ে যাবে। ও আরেকটা কথা একটু তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে এই কলেজে মাত্র শুরু হয়েছে, তো এটা আসলে কি বলবো, এটা আমার খুবই অপছন্দের একটা বিষয়। আমি দেখছি এটা বাংলাদেশে আগে এই কালচারটা এইভাবে ছিল না, এখন খুব শক্তিশালী এই জায়গাটায় কালচারটা তৈরি হয়েছে। যে সম্মানিত শিক্ষকেরা কি করেন, ওনারা ওনাদের ব্যাচে পড়ানোর জন্য, প্রাইভেট পড়ানোর জন্য অনেক সময় যে স্টুডেন্ট যত মার্কস পাওয়ার কথা তাকে সেই নাম্বারটা দেওয়া হয় না। তো এটা দেখবো অনেক সময় তোমার ক্ষেত্রে বা তোমাদের অনেকের ক্ষেত্রে হতে পারে ভাইয়া। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, কেননা বুঝতে পারছো টিচার কেন তোমাকে মার্কস দিচ্ছে না। তো টিচার যদি মার্কস না দাও, মন খারাপ করার কিছু নাই, তুমি জাস্ট তোমার নিজের প্রস্তুতি ঠিক রাখবা। একটা পর্যায়ে যেয়ে দেখবা তোমার প্রিপারেশন যদি ঠিক থাকে, তোমার সবকিছু যদি গোছানো থাকে পড়াশোনা, তুমি জাস্ট বোর্ড পরীক্ষা যে একেবারে মানে কি বলবো, বোর্ড পরীক্ষা যে ফাটাই দিয়ে চলে আসতে হবে। কলেজে যদি 5-এর মধ্যে 2 দেয়, ওই নিয়ে টেনশন করার কিছু নাই। তুমি তোমার নিজের কাছে ক্লিয়ার কিনা যে না, আমি যেটা আনসার করেছি এটা এনাফ। 5টাই বানানি আমার হয়েছে, তাও টিচার 2 দিচ্ছে। 5টা উচ্চারণই হয়েছে, তাও টিচার 2 বা 3 দিচ্ছে। যদি তুমি মনে করো যে না আমার ঠিক আছে, তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু। আমি জানি তোমাদের 2 দিন পরে এটা ফেস করবা, সেই জন্য আমি একটু স্মরণ করিয়ে দিলাম। তো যাই হোক, আমরা বাংলা ভাষায় এই যে অ, আমাদের বর্ণমালা শুরু হয়েছে অ দিয়ে, এই অ ধ্বনি যে উচ্চারণ, এই উচ্চারণকে আমরা মোটা দাগে
দুই ভাগে ভাগ করতে পারি। অ দেখবা একেবারেই যখনই উচ্চারণ করি সেটা ও এর মতো হয়ে যায়, আবার ওই অ অনেক সময় সরাসরি অ এর মতো থাকে। তাহলে এই যে অ এর উচ্চারণ একবার হয় ও এর মতো আর একবার হয় অ এর মতো, সুতরাং আমরা এই উচ্চারণ পদ্ধতিটাকে দুই ভাগে ভাগ করতে পারি। এবার তাহলে চলো সেই দুইটা ভাগ কি, একবার ও এর মতো একবার অ এর মতো, এবং এবং তুমি দেখো সেইটার উপর ভিত্তি করে এই স্লাইডে আমি কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। তোমরা একটু স্লাইডের এক্সাম্পল গুলোর দিকে তাকিয়ে দেখো তো। এই যে মূল শব্দ আর সেটার উচ্চারণ, এটা কি খুব বেশি কঠিন কিছু? আমি আজকে একটু অসুস্থ। অসুস্থ মানে হচ্ছে সকাল থেকে কেমন একটু জ্বর জ্বর ভাব, এবং ঘাড়টা বেশ ব্যথা ব্যথা হচ্ছে, কেন জানি বুঝতে পারছি না। তো তারপরেও আসলে জানলাম আজকে তোমাদের একেবারে প্রথম দিকের ক্লাস, এই জন্য ভাবলাম আজকে সন্ধ্যাবেলা তোমাদের সাথে একটু সাক্ষাৎ হয়েই যাক। তা না হলে ভাবছিলাম যে আজকে ক্লাসটা হয়তো আরেকদিন নিব। তো ভাবলাম যে আজকে যদি সাক্ষাৎ না হয় আবার কবে হবে, দেরি হয়ে যাবে, সেই সুযোগে ভাবলাম ক্লাসটা নিয়েই নি। তো যাই হোক, এখন আবহাওয়াটা এমন, আমি যথেষ্ট সুস্থ, কিন্তু আমি দেখছি যে আমার আশেপাশে অনেক মানুষ এই যে বিভিন্ন ছোটখাটো রোগে আক্রান্ত হচ্ছে, একজনের ডেঙ্গু হচ্ছে, একজনের জ্বর হচ্ছে, মাথা ব্যথা, এটা সেটা। তো আসলে আবহাওয়াটা এমন যে দেখো গত 2 দিন কি পরিমাণে গরম পড়েছে, আবার দেখো আজকে সারাদিন প্রায় বৃষ্টি। তো আসলে আমাদের হিউম্যান বডির যে অ্যাডজাস্টমেন্ট ক্যাপাসিটি এই ধরনের এনভায়রনমেন্টে একটু নড়বড়ে হয়ে যায়। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, তোমরাও সাবধানে থেকো, সুস্থ থাকতে হবে, কেননা সুস্থ না থাকলে তো পড়াশোনা করা যাবে না। তো দেখো, আমি এই জায়গাটা তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। দেখো, আমার শর্টকাট টেকনিকটা কাইন্ডলি সবার সাথে শেয়ার করবা না, কেননা দেখবা ক্লাসে আমি অনেক শর্টকাট টেকনিক বলবো, তুমি এক টিচারকে বলবা বা আরেক ভাইয়াকে বলবা, দেখবা সে ওইটা নিয়ে মারামারি লাগাই দিচ্ছে। কেমন মারামারি? আর তোর ভাইয়া ওইটা বলছে তাতে কি হয়েছে, এইটা কর ওইটা কর। নো, আমি তোমাদের শর্টকাট টেকনিক এই জন্যই বলি যাতে করে বাবা তোমার পড়তে যে মাথায় চাপ একটু কম পড়ে, তুমি যেন খুব কমফোর্টেবলি বাংলাটা পড়তে পারো। আমার উদ্দেশ্য থাকে এটাই। কেননা তুমি ফিজিক্স পড়বা, কেমিস্ট্রি পড়বা, ম্যাথ করবা, আবার বাংলা নিয়েও যদি তোমার 3-4 ঘন্টা প্রতিদিন পড়া লাগে, তাহলে তো আর এই পড়াশোনা করে কোনো লাভ হলো না। দেখো, আদ্য অয়ের উচ্চারণ, এটা আমরা এই যে নিয়ম টিয়ম বইয়ে আছে, এই নিয়ম পড়তে গেলে দেখবা যে তোমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। অর্থাৎ নিয়ম তুমি যতই পড়ো না কেন, যে দেখবা যে পরীক্ষার হলে বাস্তবে এটা মনে থাকে না। তুমি যতই পড়ে আসো 1 ঘন্টা আগে, 2 ঘন্টা পরে দেখবা যে ওটা আর মনে নাই। তো এই জন্য আমার ব্যক্তিগতভাবে পরামর্শ তোমাদের জন্য, সেটা হচ্ছে নিয়ম কানুন খুব বেশি পড়ার দরকার নাই, জাস্ট নিয়মটা দেখো, ওর সাথে 2টা এক্সাম্পল একটু দেখো, দেখে জাস্ট মনে রাখো। যেমন পরীক্ষায় প্রশ্ন আসবে মূল শব্দ, পরীক্ষায় প্রশ্ন আসবে এই মূল শব্দ, তোমাকে এটার উচ্চারণটা লিখতে হবে, জাস্ট এটাই। এবার ভাই তুমি একটু আমাকে বলো তো, পরীক্ষায় প্রশ্ন এসেছে মূল শব্দ, এবার তুমি উচ্চারণ লিখতে যাচ্ছ, তাহলে এই যে মূল শব্দ ছিল নদী, তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো, নদী বানানটা তুমি লিখছো দন্তন্য দয় দীর্ঘইকার, কিন্তু ভাইয়া তুমি যখন উচ্চারণ করছো, উচ্চারণ করতে যে কি নদী বলছো নাকি নদী বলছো? তুমি নিজের কাছে নিজে প্রশ্ন করো না, আমাকে বলতে হবে না। তুমি দেখো নদী বলছো। গরু, গরু, এটা নিয়েও আজকাল বিতর্ক শুরু হয়েছে যে গরু বানান গয় ওকার লিখবো কিনা। আমার ব্যক্তিগত রিকোয়েস্ট, লেখার দরকার নাই, ও যে যা পারে বলুক, থাক না। মধু, মধু। তাহলে এবার তুমি একটু আমাকে বলো তো ভাইয়ারা, আমার এই নিয়ম পড়ার কি কোনো প্রয়োজন আছে? আমি ব্যক্তিগত মনে করি যে নিয়ম পড়ার ওই অর্থে কোনো প্রয়োজন নাই, জাস্ট তুমি মূল শব্দটা পড়ো এবং ওই মূল শব্দের উচ্চারণ কি হতে পারে এটা একটু নিজে চিন্তা করো,
যে আমি নদী বলছি, নদী লিখছি, কিন্তু ওটা উচ্চারণটা আমি কি করি, দেখবা তুমি অটোমেটিক ভাবে উত্তর পেয়ে যাবা আমি এটাই উচ্চারণ করি। এবং ওই যে বলছিলাম যে ভাই উচ্চারণ টপিকটা খুবই সহজ, এই জন্য বলছিলাম যে এখানে বোঝাবুঝির কিছু নাই, তুমি যা উচ্চারণ করো সেটা লিখে দিয়ে আসবে, সেটাতে নাম্বার পেয়ে যাবা, শেষ। কি একটু বেশি মনে হচ্ছে যে ভাই এটা হবে কি হবে না, বাস্তবে এটা হবে। ডোন্ট ওয়ারি, আমি যেটা বলছি আমার উপর একটু ভরসা রাখো। 2 নাম্বার দেখো নিয়ম কি বলছে, শব্দের শুরুর অ এর পর যদি খিয়া বর্গে জয় থাকে, জফলা থাকে, অন্তস্থ থাকে, তাহলে এটার পরিবর্তে এই হয়। এটা কি তোমার কি মনে থাকবে পরীক্ষার হলে? কিন্তু তুমি যদি এটা এইভাবে পড়ো, বক্ষ, এতদিন উচ্চারণ করে আসছো বক্ষ, কিন্তু না, এটার উচ্চারণ হচ্ছে বক্ষ। আমি জানি অনেকে উচ্চারণ করে বক্ষ। যজ্ঞ, নো, যজ্ঞ বলে কোনো শব্দ নেই, শব্দটা হচ্ছে যোগ্য, যোগ গো। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া চন্দ্রবিন্দুর কি দিতে হবে নাকি না দিলেও হবে? চন্দ্রবিন্দু কি দিব নাকি দিব না, এটা অনেকেই বলতে পারো। আমি আপাতত বলবো তুমি যখন পড়বে অবশ্যই চন্দ্রবিন্দু দিয়ে পড়ে যাও। পরীক্ষার হলে যেয়ে যদি নিতান্তই মনে নাও থাকে খুব একটা সমস্যা নেই, আপাতত তুমি মনে রাখার চেষ্টা করো। আমি কি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। পরবর্তী দেখো যক্ষা, বন্ধা, এখানেও একই কথা, চন্দ্রবিন্দু দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে ভালো হয়। শব্দের শুরুর অ এর সাথে রফলা যুক্ত হলে সেই অ ও এর মতো উচ্চারিত হবে। দেখো নিয়ম যদি আমি মনে রাখতে পারি খুবই ভালো, আর যদি নিয়ম মনে নাও থাকে তাও কিন্তু পারা যায়। আমি কি বোঝাতে পারলাম? যেমন তোমরা একটু আমাকে বলো তো, এই যে 4টে এক্সাম্পল দেওয়া হয়েছে, এই একটা এক্সাম্পলের মধ্যে ভুল আছে, সেই ভুলটা কি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো। একটু কমেন্ট বক্সটা 1 মিনিটের জন্য অন করে দিচ্ছি। এখানে 4টা শব্দই মানে মূল শব্দ ঠিক আছে, কিন্তু এই পাশে যে কোনো একটার উচ্চারণ ভুল হয়ে গেছে, সেই ভুলটা কি একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি। এবং দেখো তোমরা কিন্তু পারবা, এটা আহামরি কঠিন কিছু না। সবাই উত্তর করো। থ্যাংক ইউ। দেখো বোঝার চেষ্টা করো, আমি নিয়ম কিছু পড়লাম না, আমি ব্রত বানানে যদি লিখি ব্রো, শ্রবণ বানানে যদি লিখি শ্র, মানে উচ্চারণ যদি করি, প্রভাত বানানে উচ্চারণ করছি প্র, তাহলে গ্রহ বানানে আমি কেন গ্র বলবো, আমি সরাসরি বলবো গ্রহ। গ্রহ। এখন তুমি আমাকে বলো তো এটা কি খুব কঠিন কিছু? এই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো, খুব কি কঠিন লাগছে এই টপিকটা? মুশফিকুর একটা ভালো কথা বলছে যে এই ক্লাসটা যদি ওপেন করে দেওয়া যেত। বাবা ক্লাস তো ওপেন করা কোনো ব্যাপার না। এখন তুমি একটু বলো তো, এই যে এতগুলো টাকা দিয়ে তুমি ভর্তি হয়েছো, তোমার টাকার তো একটা সম্মান আছে নাকি? দেখবো আমাদের ইউটিউবে আমাদের বেশ কিছু ফ্রি ক্লাস আছে। তো মানে কি বলবো, মানে দেখবা যে কিছু কোয়ালিটি জিনিস যদি বারবার ফ্রি দেওয়া হয় ওই কোয়ালিটির না ভ্যালু থাকে না, বুঝতে পারছো? এই জন্যই মাঝে মাঝে এটা একটু আটকায় রাখতে হয়। সবকিছু যদি আমরা একেবারেই ফ্রি দিয়ে দিই তখন দেখবো ভাববি কি আরে শিকড় টিচাররা এত পানি, কিছুই পড়ায় না, যা পড়ায় সব জানি। তো যাই হোক, হ্যাঁ থ্যাংক ইউ, আমি তোমার কথাটা বুঝতে পেরেছি। তুমি চাচ্ছ পড়াশোনাটা যেন সবাই এইভাবে আরেকটু জানতে পারে, বুঝতে পারে। কিন্তু আমি যেটা দেখেছি যে অনেক, যে জিনিস অনেক বেশি অ্যাভেলেবেল হয়ে যায় ওই জিনিসের কেন জানি মানুষ ওইভাবে পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না। আমি দেখছি, হ্যাঁ
তো যাই হোক, আমরা কিছু জিনিস ফ্রি রেখেছি, সেটা মানুষ জানুক বুঝুক। পাশাপাশি হচ্ছে আমরা কষ্ট করে যেহেতু পেইড কোর্সে ভর্তি হয়েছি, আমরা যেন ওটার থেকে স্পেশাল কিছু পাই, সেটাও আমাদের চেষ্টা রাখতে হবে। সো থ্যাংক ইউ। আপাতত আমরা কমেন্ট বক্সটা আরেকবার অফ করে দিচ্ছি। এই যে গুলনাহার একটা কথা বলছে যে ফ্রি জিনিসের মানুষ এমনিতে মূল্য দেয় না। হ্যাঁ, এটা আমি আগে বুঝতাম না, যেটা সত্যি কথা বলি। আমাদের টিচার আছে না শাওন রেজা ভাই, কেমিস্ট্রি, শাওন ভাই এই কথাটা সবসময় বলে যে ভাইয়া তুমি মানে আমাকে বলে যে দেখবা যে জিনিসের ফ্রি তুমি দিবা, দেখবা মানুষ একটু হলেও মাথায় খটকা লাগবে, আর এই জিনিসটা ভালো তো। কিন্তু যখন তুমি একটা জিনিস কিছু টাকা নিয়ে দিবা, তখন দেখবা ভাববে যে এর মধ্যে মনে হয় কিছু না কিছু থাকতে পারে। তো যাই হোক, ওটা নিয়ে পরে কথা বলবো। আর আমি মনে করি তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে বড় ভাই এবং ছোট ভাই বা ছোট বোনের মতো। আমরা ওই টাকা পয়সার মধ্যে না ঢুকি, আমরা পড়াশোনার মধ্যে ঢুকি এবং পড়াশোনার মধ্যে থাকি। ঠিক আছে? আর আমি ব্যক্তিগত জীবনেও কিন্তু এরকম, আমার এই পার্থিব জীবনে টাকা পয়সা জায়গা জমি টাকা এত আমাকে টানে না। ওই কোনো মতে বেঁচে থাকার জন্য যেটুকু দরকার ওটাই হলে হয়ে যায়। এত বেশি কেন জানি আমার মনে হয় যে সুস্থ স্বাভাবিক একটা জীবন যাপনের জন্য এত দৌড়াদৌড়ি বা এত কিছু করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আমরা ছোট্ট মানুষ, ওইসব বড় বড় রাজনৈতিক কথা অর্থনৈতিক কথা ওসব বাদ, আমরা এখন পড়াশোনার মধ্যে থাকি। সো মূল কথা হচ্ছে যে দেখো এটা কি আসলে খুব কঠিন কিনা। আমার কাছে কিন্তু একেবারে পানির মতো সহজ লাগে, এবং আমার বিশ্বাস তোমাদের কাছেও সহজ লাগছে। এটা লাগবে না। একাক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে অ এবং শেষে দন্তন্য থাকলে শুরুর এটা এটা সেটা এত কিছু মনে রাখার দরকার নেই। প্রথম কথা আমাকে এটা একটু জানতে হবে, একাক্ষর বলতে কি বোঝায়। একাক্ষর বলতে কি বোঝায়? একাক্ষর বলতে বোঝায়, আচ্ছা তার আগে বলো তো যে অক্ষর বলতে কি বোঝায়, তোমরা জানো কিনা? অক্ষর বলতে কি বোঝায় একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো দেখি। হোয়াট ডু ইউ মিন বাই অক্ষর? কি ওর টান একটু বেশি হয়ে গেল, থাক। অক্ষর বলতে কি বোঝায়? একটু দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করো তো। রিফাত কমেন্ট বক্সটা একটু অন করে দিন। অক্ষর বলতে কি বোঝো তুমি? খুব কঠিন একটা প্রশ্ন করলাম, আবার জানলে একেবারে সহজ। তোমার কাছে অক্ষর বলতে কি বোঝায়? দেখছো খুব মানে কি বলবো, একটা প্রশ্নটা মনে করো যে আমি বললাম মানে কি বলবো, আমি বললাম বাংলাদেশ, আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশ। আমাকে একটু বলো তো ভাইয়ারা, এই বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর রয়েছে? বলো, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর রয়েছে? খুব সাবধানে উত্তর করতে হবে কিন্তু। এখন কিন্তু তুমি ছোট্ট মানুষ নেই, এখন কলেজে উঠে গেছো, বুঝতে পারছো? কলেজে উঠে গেলে একটু বুঝে শুনে উত্তর করতে হবে। দেখো, প্রশ্নটা কিন্তু ভাইয়া মনে হচ্ছে আমি অনেক সহজ একটা প্রশ্ন করেছি তোমাকে, এবং সত্যি কথা বলতে প্রশ্নটা সহজ, কিন্তু যদি তুমি না জানো তখনই প্রশ্নটা হচ্ছে অনেক কঠিন। তাহলে আজকে আমরা যারা জানি তাহলে তো খুব ভালো, আর যারা জানি না আজকের ক্লাসে আমরা এটা জীবনে প্রথমবারের মতো জেনে নিই, অক্ষর বলতে কি বোঝায়। খুব মনোযোগ দিয়ে একটু কমেন্ট স্লাইডের দিকে তাকাও, এবং আমরা কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। তোমরা অনেকেই অক্ষর, আমি শুনেছি তোমরা চলে গিয়েছো বর্ণর মধ্যে। বর্ণ কাকে বলে?
ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। বোঝার চেষ্টা করো। আমি যখন মুখে বলছি অ, এটা হচ্ছে ধ্বনি, যখন আমি লিখছি তখন সেটা হয়ে গেল বর্ণ। আবার বলছি, আমি মুখে বলছি ক, আমি যখন সেটা লিখলাম তখন সেটা হয়ে গেল একটা একটা বর্ণ। এই জন্যে আমরা বলি যে কোনো ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ। ক্লিয়ার? খুব মনোযোগ দিয়ে বোঝো, একবারই কিন্তু বুঝাবো। এবার যেটা আমরা মনে রাখবো, অক্ষর হচ্ছে সেটাই ইংরেজিতে আমরা যেটাকে বলি সিলেবল। তো আপাতত সিলেবলের মধ্যে টধ্যে কিচ্ছু যাওয়ার দরকার নেই। আমি যে কোনো একটা শব্দকে একবারে উচ্চারণে ভেঙে 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 যে কয়টা ভাগে ভাগ করতে পারি সেটাই হচ্ছে অক্ষর। আবার বলছি, একটি শব্দকে যতগুলো অংশে ভাঙা যায়, একবারে বারে বারে ভাঙা যায়, সেটাই হচ্ছে অক্ষর। যেমন আমি বলেছিলাম বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর রয়েছে? খুব মনোযোগ দিয়ে দেখো তো। বাংলাদেশ এই একটা শব্দ, এই শব্দ একটা শব্দ, এই শব্দকে তুমি একবারে ভাঙতে পারো বাং, তারপরে আরেকবার ভাঙতে পারো লা, তারপরে আরেকবার ভাঙতে পারো দেশ। বাংলাদেশ। অর্থাৎ একটা শব্দকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যে কয়টা ভাগে ভাগ করা যায় এবং একবার উচ্চারণ করে ভাগ করা যায় সেটাই হচ্ছে অক্ষর। 36তম বিসিএস পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, বন্ধন, বন্ধন শব্দে কয়টি অক্ষর রয়েছে? তো আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম আমরা উত্তর করেছিলাম ব, দন্তন্য, ধ, ন, মানে দন্তন্য। সবাই উত্তর করে আসছে 4টা। দেখছো, বন্ধন শব্দে আমরা উত্তর করে আসছিলাম অক্ষর রয়েছে 4টা। কিন্তু আসলে বন্ধন শব্দে কি 4টা অক্ষর রয়েছে নাকি 4টা বর্ণ রয়েছে? বন্ধন শব্দে 4টা বর্ণ রয়েছে, কিন্তু অক্ষর রয়েছে 2টা। এক বন এবং ধন, অর্থাৎ 2টা অক্ষর রয়েছে। তাহলে তাই যদি হয়, বাংলাদেশ শব্দেও 1 2 3 3টা অক্ষর রয়েছে। তাহলে পৃথিবীতে এরকম অনেক শব্দ রয়েছে যে শব্দ একটা অক্ষরেই হয়। যেমন এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে মধুর শব্দ হচ্ছে মা। মা শব্দটা শুনলেই কেমন যেন গাটা শিউরে ওঠে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। কি এরকম একটা গান আছে না? তাহলে এই যে মা, আমি জানি আমাদের সবার কাছে মা হচ্ছে সবচেয়ে প্রিয়। এবং একটা কথা এটাও মনে রাখবা, তোমার দেশ, তোমার মাতৃভূমি কিন্তু মায়ের মতোই প্রিয়, এটাও মাথায় রাখতে হবে। এবং মাতৃভূমিকে কিন্তু মায়ের মতোই ভালোবাসতে হবে। দুঃখের বিষয়, কেন জানি এই জায়গাটা একটা ঘাপলা দেখা যায়, এই ঘাপলা রাখা যাবে না। মা এবং মাতৃভূমি, সংস্কৃতে বলা হয়েছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তার মানে হচ্ছে মা এবং মাতৃভূমি স্বর্গ মানে বেহেশতের থেকেও অনেক মহান, অনেক বড় কিছু। তো যাই হোক, আমরা ওদিকে না যাই, আপাতত ব্যাকরণের মধ্যেই থাকি। মা শব্দটা একটু চিন্তা করে দেখো তো, এক অক্ষরের শব্দ কিনা? ইয়েস। তার মানে এই পৃথিবীতে এরকম অনেক শব্দ রয়েছে যেটা এক অক্ষর দিয়ে হতে পারে,
আবার এই পৃথিবীতে এমন শব্দ রয়েছে যেটা একাধিক অক্ষর নিয়ে হতে পারে। তাহলে অক্ষর বলতে কি বুঝায়, এতক্ষণ মনে হয় কনসেপ্টটা একটু হলো ক্লিয়ার হলো। আমি এবার একটু কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি, একটু কমেন্ট করে জানাও তো যে বুঝতে পেরেছো কিনা অক্ষর বলতে কি বুঝায়। আর আমি বোঝানোর পরে যদি না বোঝো, বই পড়ে বুঝবা না এইটুকু বিশ্বাস আমার আছে। কেননা ভাই বিশ্বাস করো, বই পড়ে আসলে সবকিছু বোঝা যায় না। ওকে, সবাই কি বুঝতে পারছো? এখান থেকে কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে। অক্ষর বলতে একটা শব্দ দিয়ে বলবে এর মধ্যে কয়টা অক্ষর রয়েছে। দেখো তোমাদের কত বড় একটা সুবিধা, কোনো মতে ধরে নিচ্ছি তুমি ক্লাসের কোনো একটা জায়গা বুঝতে পারোনি, তোমাদের ক্লাসের রেকর্ডিং থাকে, পরবর্তীতে ওই জায়গাটা একটু বুঝে আসলে সমস্যা কি? ওকে, সো থ্যাংক ইউ। আমরা তাহলে কমেন্ট বক্সটা আবার একটু অফ করে দিচ্ছি। বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে, এটা তোমার অ্যাসাইনমেন্ট থাকলো। বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। সরি, কমেন্ট বক্সে কমেন্ট না, তুমি হচ্ছে গ্রুপে আমাকে মেনশন করে যে ভাই আপনি এটা শুনছিলেন যে বাংলাদেশ শব্দে তো 3টা অক্ষর রয়েছে, এটা বুঝলাম, তাহলে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে এটা হচ্ছে তোমার হোমওয়ার্ক। বিশ্ববিদ্যালয় এই শব্দে মোট কয়টি অক্ষর রয়েছে এটা একটু জেনে আমাকে সুন্দর করে গ্রুপে পোস্ট করে জানিও যে ভাইয়া এইটা এটা, যেটা হবে সাথে সাথে থ্যাংক ইউ দিব, আর যার হবে না তাকে আমি পাশে বুঝিয়ে দিব। কি কথা বোঝা গেছে? এবার দেখো এই যে আমরা অক্ষর বুঝে আসলাম, একটা নিয়ম থেকে কিন্তু বুঝে এসেছি, একাক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে অ থাকলে সেটা ওকার হয়ে যায়। মন, আমরা লিখি ম দন্তন্য কিন্তু আসলে উচ্চারণ কি করি মন। বোন, ব লিখছি কিন্তু উচ্চারণ করছি বয় ওকারের মতো। তাহলে আমি কেন নিয়ম পড়বো, আমি যেটা উচ্চারণ করি আমি সেটা লিখে দিয়ে আসবো, শেষ। দেখো আমি সবকিছু কিন্তু এরকম শর্টকাট করে পড়াশোনা করি, আমার মনে হয় এরকম শর্টকাট করে পড়েও জীবনে অনেক কিছু করা যায়, বুঝতে পারছো? জাস্ট একটু চোখ কান খোলা রাখা লাগে। সো অক্ষর তো আমি বুঝেছি, আমার মনে হয় আর তেমন কিছু বোঝার প্রয়োজন নেই। এবার চলো আমরা আর একটু কিছু বুঝে আসি। জননী জন্মভূমিষ্ঠ, একটু আগে বলছিলাম জননী, এই যে আমি বলছি বর্গীয় জ, কিন্তু যখন জন, দেখো দন্তন্য ওকার লিখলাম, ধরণী রয় ওকার, বিরতি, আমাদের ক্লাসে মনে হয় 5 মিনিট বিরতি থাকলে ভালো হতো, তাই না নাকি? তো আপাতত আর বিরতি না দেই, আর ক্লাসই আছে আর 10-15 মিনিট, আর এরপরে আমরা আবার কিছু পোল কোশ্চেন প্র্যাকটিস করব। সো আজকে আর বিরতি না থাক। আমি জানি তোমাদের হয়তো অনেকের একটু কষ্ট হচ্ছে, অনেকদিন পর একটানা বাংলার বক 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 শুনছো, তো পড়াশোনা জীবনটা আসলে একটু কষ্টের, বুঝতে পারছো? আমারও কষ্ট করতে ভালো লাগতো না তোমাদের মতো বয়সে, পরে এসে দেখলাম যে না, তখন একটু কষ্ট করছিলাম, ওই একটু কষ্ট পরবর্তীতে কয়েক হাজার গুণ রিটার্ন চলে এসেছে। এই বয়সটা আসলে সবাই কষ্ট করে পরিশ্রম করে, তোমরা একটু পরিশ্রম করো, ভবিষ্যতে দেখবা এটার ফল যখন পাবা তখন দেখবা কেমন লাগে। তো সহজ কথা সেটা হচ্ছে যে শব্দের মাঝের অ এর পরে রস্বই দীর্ঘই রস্য দীর্ঘ থাকলে সেটা পরবর্তীতে ওকারের মতো হয়ে যায়, এবং দেখো ভাইরা সবগুলো ওকার হয়ে গিয়েছে। আশা করছি বিষয়টা বুঝতে পারছো। এরপরে দেখো এত কিছু বোঝার দরকার নেই, রতন আমরা লিখছি এভাবে, কিন্তু যখন উচ্চারণ করছি তয় ওকার উচ্চারণ করছি, রতন। শোষণ, কোমল ময় ওকার, কাগজ, আমি কেন মুখস্থ করতে যাব রে ভাই, আমি লিখি কাগজ, কিন্তু যখন আমি উচ্চারণ করছি উচ্চারণ হয়ে যাচ্ছে গয় ওকার।
আমি সেটাই লিখে দিব যে মূল শব্দ ছিল কাগজ, উচ্চারণ হচ্ছে এটা, শেষ। আমার কিসের জন্য এইসব নিয়ম নাটক করে পড়ার দরকার আছে? সকল নাটক বাদ আজকের পর থেকে। থ্যাংক ইউ। ওকে, সো আমরা মোটামুটি ভাবে ভাইয়া দেখতে দেখতে হচ্ছে একেবারেই আজকের যে টপিকটা ছিল উচ্চারণ রীতি কাকে বলে, উচ্চারণ রীতির প্রয়োজনীয়তা, আমরা মধ্য অ এবং আদ্য অধ্বনির কিছু নিয়মও হালকা করে দেখলাম এবং সেই নিয়মের সাথে সম্পর্কিত কিছু এক্সাম্পল দেখলাম, কি তাই তো? থ্যাংক ইউ। এখন আমরা আজকের ক্লাসের উপর বেসিস করে, আমি আজকে আনফরচুনেটলি পোল কোশ্চেন হিসেবে ভাই তোমাদের দিচ্ছি না, জাস্ট আমি প্রশ্নগুলো দিচ্ছি। তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য সময় হচ্ছে কতক্ষণ, জাস্ট 30 সেকেন্ড, 30 থেকে 40 সেকেন্ড। এই সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করে একটু কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? তারপরে আমরা দেখবো যে এটার উত্তর কি হতে পারে। তাহলে আমরা কমেন্ট বক্সটা একটু অন করে দিচ্ছি ভাইয়া। ওকে, তোমাদের জন্য আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, অতীত শব্দটির সঠিক উচ্চারণ কি? এটা কি পড়া লাগে? এ তো এমনি পারা যায়। বলো তো দেখি উত্তর কি হবে। এই যে একজন বলছেন ভাইয়া পোল দেন, পোলটা নিয়ে তোমার মনে করো যে আজকে পোলটা যাচ্ছে না তোমার কাছে, তুমি কমেন্ট বক্সে একটু কমেন্ট করে উত্তর করে জানো। নেক্সট ক্লাস থেকে পোল দিয়ে দিব, আসলে আজকে একটু টেকনিক্যাল ইস্যুসের জন্য এটা দেওয়া যাচ্ছে না। কত সহজ একটা প্রশ্ন, তুমি জানো এই প্রশ্নটা বোর্ড পরীক্ষা আসছে 2 বছর আগে, এটা একটা বোর্ডের কোশ্চেন। আমি ক্লাসে যে এক্সাম্পল গুলো দিব তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? কেননা বেশিরভাগ ক্ষেত্রে যে এক্সাম্পল গুলো আমি দেই ক্লাসে সবই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন বা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন বেশি দেওয়া হয় যাতে করে তোমার ভবিষ্যতে কোথাও না কোথাও কাজে লাগতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই উত্তর করেছো এবং আমি বুঝতে পারছি তোমাদের উত্তর কিন্তু সম্পূর্ণ ঠিক হয়েছে। 2-1 জনের হয়তো ভুল হয়েছে। এবার তুমি একটু নিজের কাছে নিজে প্রশ্ন করে দেখো তো। আমি ধরে নিচ্ছি আমি এর আগে কোনোদিন উচ্চারণ পড়িনি, তো এটা কি উত্তর করা খুব কঠিন কিছু? জাস্ট আমি যখন অতীত শব্দটা লিখি, লেখার সময় আমি অ ব্যবহার করছি, কিন্তু ভাই আমি যখন উচ্চারণ করি তখন তো আমি উচ্চারণ করি ও এর মতো, এবং এই 4টা অপশনের মধ্যে দেখো একমাত্র ও রয়েছে, এটা শেষ। কি খুব কঠিন কিছু, কি পড়া লাগে নাকি রে ভাই? আমি আমার জীবনে, আসলে আমাদের সময় এই টপিকটা ছিল না, তো আমার কাছে কেন জানি মনে হয় এটা কোনো পড়ার টপিকই না, এটা এমনি পারা যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কারেক্ট আনসারিং। নেক্সট কোয়েশ্চেন ফর ইউ, কালক্ষেপ শব্দটির সঠিক উচ্চারণ কি? সবাই উত্তর করো তো ভাইয়া। সবাই ট্রাই করো। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখো একটু মনে হচ্ছে প্রশ্নটা কেমন জানি, কিন্তু না, আসলে সত্যি কথা বলতে আমরা বলি কালক্ষেপ, এই উচ্চারণটা ভুল করি। আসলে এটার সঠিক উচ্চারণ হচ্ছে কালক্ষেপ। আবার বলছি কালক্ষেপ, অর্থাৎ কালকে বলতে হবে কালো এবং তার সাথে কালক্ষেপ, মনে থাকবে। মূলত তোমাদের একটা কথা বলি, সেটা একটু শুনে রাখো। এই যে ক্ষীয় আমরা বলি, এই ক্ষীয়র মধ্যে 2টা বর্ণ রয়েছে,
বলো তো কি কি? ক এবং মূর্ধন্য স। তাহলে এই ক থেকে কিন্তু মনে করো এই কটা এখানে চলে গেছে, জাস্ট এটা মনে থাকবে। থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন, অধ্যাপক শব্দটির সঠিক উচ্চারণ কি? এটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, অনেক অনেক অনেকবার। চলো তো দেখি আমরা উত্তর করতে পারি কিনা। সবাই আনসার করো প্লিজ। একজন বলছে যে স্যার আমার নাম আনসারটা পড়েন। আরে বাবা, আমি যদি তোমার উত্তর পড়তে যাই, তোমরা ক্লাসে এই মুহূর্তে 1000 খানিকের বেশি স্টুডেন্ট আছো, বা হ্যাঁ 1000 কাছাকাছি। সো আমি তো সবার কথা যদি এখন বলতে যাই, আজকে সারা রাত কেটে যাবে, তাও ক্লাস শেষ হবে না। তোমরা আনসার করছো, আমি সবারটা দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমরা বলি অধ্যাপক, যার যার মতো করে বলি, কিন্তু এটা সঠিক উচ্চারণ হচ্ছে অধ্যাপক, অর্থাৎ পয় ওকার দিয়েই উচ্চারণ করতে হবে, এবং এই অ ধ্বনিটা বা অ বর্ণটা এখানে হয়ে যাবে ও এর মতো। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্ন, কাউকে অবজ্ঞা করা উচিত না, তাই তো? অবজ্ঞা শব্দটির সঠিক উচ্চারণ কি হবে? সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানো তো। থ্যাংক ইউ। এই যে অবজ্ঞা শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে অবজ্ঞা। এবার তুমি আমাকে বলতে পারো যে ভাই চন্দ্রবিন্দু না দিলে কোনো সমস্যা আছে কিনা। চেষ্টা করবা দেওয়ার, আর নিতান্তই না দিতে পারলে আর কি করার, তবে চেষ্টা করো এটা দেওয়ার আর কি, ঠিক আছে? এমনিতেই গা বানানে তো চন্দ্রবিন্দু হয়, তাই না? ওকে, পরবর্তী প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন, অক্ষ শব্দটির সঠিক উচ্চারণ কি? এটা আমার মনে হয় আমরা সবাই পারবো, তাড়াতাড়ি উত্তর করো প্লিজ। আমি দেখতে পাচ্ছি মাজিদুলের সবগুলো হয়েছে, আমি চাই মাজিদুলের মতো সবারই হোক। থ্যাংক ইউ। অক্ষ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে অক্ষ। এই যে দেখো, এটা এমনি পারা যায়, অক্ষ। এই যে, থ্যাংক ইউ। সবার উত্তর হয়েছে, এবং যাদের উত্তর হয়েছে অসংখ্য ধন্যবাদ। দুই একজনের উত্তর ভুল হয়েছে, আশা করছি নেক্সট ক্লাসে এই ভুলগুলো আর হবে না। দীনবন্ধু শব্দটির সঠিক উচ্চারণ কি? সবাই উত্তর করি আমরা প্লিজ। সবাই উত্তর করি প্লিজ। একেবারে সহজ প্রশ্ন, এই উত্তর করা লাগে নাকি? দীনবন্ধু শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে এই যে দেখো, দীনবন্ধু। একেবারে সহজ, এখানে তেমন কঠিন কিছু আমি দেখতে পাচ্ছি না, এবং আমার মনে হয় যে একটু চোখ কান খোলা রাখলে এই প্রশ্ন উত্তর করা যাবে। পরবর্তী প্রশ্ন, আশঙ্কা শব্দটির সঠিক উচ্চারণ কি? আশঙ্কা। থ্যাংকস।
কারেক্ট আনসার হচ্ছে গ নাম্বার, আশঙ্কা। ঠিক আছে, আশঙ্কা। ঠিক আছে, নট শঙ্কা, মনে রাখতে হবে, আশঙ্কা। থ্যাংক ইউ। ঘ নাম্বার অ্যান্সার করেছো ভাই, এটা ঠিক হয়নি, এখানে দেখো উময় কয় রয়েছে, দরকার নেই। পরবর্তী প্রশ্ন, সবল শব্দটির সঠিক উচ্চারণ কি? সবাই আনসার করো প্লিজ। উত্তর হলো কি না হলো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, তুমি উত্তর করো, তোমার কাজ হচ্ছে আনসার করা। কয়টা ঠিক হলো কয়টা বেঠিক হলো এটা জানার দরকার নেই। একেবারে সহজ, সবল। আমরা বলি বল, কিন্তু ওটা ভুল বলি, ওটার উচ্চারণ হচ্ছে স, তালব্য স, বল, সবল। ঠিক আছে, নট সবল, মনে থাকবে। এটা কিন্তু আসলে আমরা ভুল উচ্চারণই করি, এই জন্য ভুল লিখি, ভুল হয়তোবা লিখি না, কিন্তু অনেক সময় ভুল উচ্চারণ এটা আমাদের হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, অকৃতজ্ঞ শব্দটির সঠিক উচ্চারণ কি? খুবই ভালো একটা প্রশ্ন। আমরা বাঙালিরা অনেকে বলে যে বেটা অকৃতজ্ঞ মানুষ, অর্থাৎ অকৃতজ্ঞতা কাকে বলে? উপকারীর যে উপকার স্বীকার করে না। এবং বাঙালির মধ্যে দেখবা অনেকের মধ্যে এই অকৃতজ্ঞতার একটা ছাপ দেখা যায়। উপকারী উপকার স্বীকার করা না করলাম এক জিনিস, কিন্তু এই যে উপকারীর ক্ষতি করা, এটা কিন্তু আরো ডেঞ্জারাস, তাই না? আর যাই হোক, আমরা তো উপকার না করতে পারি, আমরা তার ক্ষতি কেন করব? অকৃতজ্ঞ শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে জাস্ট এটাই। এবং দেখো আজকের ক্লাসে একটা জিনিসের শেষে যে যে গো দেখাচ্ছে সবগুলো কিন্তু চন্দ্রবিন্দু রয়েছে, সো পরীক্ষার হলেও চন্দ্রবিন্দু দিয়ে আসবা, শেষ, সমস্যা নেই। লাস্ট কোশ্চেন ফর ইউ, বেতন শব্দটির সঠিক উচ্চারণ কি? আমার মনে হয় আমরা এটা সবাই পারবো, এটা না পারার তেমন কিছু নাই। বেতন শব্দটির সঠিক উচ্চারণ হচ্ছে, আমরা সবাই জানি, বেতন। এই যে তয় ওকার একটাই আছে, আর একটাতেও তয় নাই, তার মানে একটাই উত্তর। সো আমরা মোটামুটি ভাবে দেখতে দেখতে আজকে ক্লাসের হচ্ছে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের হাতে এখনো 4-5 মিনিট সময় রয়েছে। যদি তোমরা মনে করে থাকো আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো প্রকার কনফিউশন আছে, যে ভাই আপনি এটা পড়িয়েছেন আমি বুঝিনি, আপনার ওই কথাটা এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তোমরা কাইন্ডলি কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও। যদি সেটা আমার চোখে পড়ে আমি সেটা জানানোর চেষ্টা করছি। আর নিতান্তই যদি আমি এই মুহূর্তে উত্তর না করতে পারি, কোনো টেনশন করার কিছু নাই। তোমরা তো বিভিন্ন গ্রুপে আমাদের সাথে কানেক্টেড আছো, ফেসবুক গ্রুপ, এ গ্রুপ সে গ্রুপ, এই গ্রুপে আমাকে মেনশন করে বাংলা সম্পর্কিত যে কোনো সমস্যা তুমি সাথে সাথে আমাকে শেয়ার করবা, যে ভাইয়া আমি আসলেই এই জায়গাটা আমার একটু কনফিউশন আছে, এই জায়গাটা বুঝতে পারিনি, আপনি একটু বুঝাই দেন। আমি হয়তোবা সাথে সাথে উত্তর করব না, কেননা বোঝো তো আমারও অনেক ব্যস্ততা থাকে, 2-1 ঘন্টা পরে হলো তুমি উত্তরটা পেয়ে যাবা। থ্যাংক ইউ, যাদের উত্তর সবগুলো হয়েছে অসংখ্য ধন্যবাদ। আর যাদের 2-1টা ভুল হয়েছে কিচ্ছু যায় আসে না, তুমি বাবা মাত্র কলেজে পড়াশোনা শুরু করছো, তোমার সবগুলো হবে না, এটাই স্বাভাবিক। আমি কিন্তু যাদের সবগুলো হয়নি আমি একটু মন খারাপ করছি না সেটার জন্য, আজ বাদে কাল হবে। তবে হ্যাঁ, ক্লাসের শুরুতে কিন্তু ভাই আমি একটা কথা বলেছি, আজকে আবারও বলছি, আমি যেটুকু পড়িয়ে দিব, যা পড়িয়ে দিব, পরের দিন ক্লাসে আসার আগে একবার হলেও 10-15 মিনিট সেটা কিন্তু চোখ বুলিয়ে আসতে হবে, দেখে আসতে হবে। তাহলে কি হবে, ভাইয়ার ক্লাসটাও সময় নিয়ে করলে একটু কাজে লাগলো, এবং পড়ার সাথে সাথে তোমার বইটাও যখন দেখা হয়ে যাবে তখন কিন্তু পুরো কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। দেখবে পরীক্ষার আগে সবাই বাংলা নিয়ে টেনশন করছে, আর তুমি তখন বাংলা পরীক্ষার আগের দিন রাত্রে জাস্ট মজা মাস্তিতে থাকবা, গান শুনবা, নাটক দেখবা, সিনেমা দেখবা, বা অন্য কিছু করবা, যা তোমার ভালো লাগে, মন যা চায়, ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিবা, আরো কত কিছু। ওকে, সো কি একজন বলছে যে ভাই আপনার ভয়েসটা অনেক সুন্দর। হ্যাঁ, আমরা সময় করে আমরা একদিন হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা করব, তোমাদের কাছ থেকেও গান শুনবো, কবিতা শুনবো, সবাই মিলে ভালো একটা মুহূর্ত কাটাবো। তবে তার আগে কিন্তু পড়াশোনা একটু শেষ করে নিতে হবে, ঠিক আছে?
ওই দেখবে বাংলা তো পড়ানোর মধ্যে অনেক গান আসবে, কবিতা আসবে, অনেক কিছু চলে আসবে, এটা নিয়ে এত চাপ নেওয়ার কিছু নাই। ওকে, আর কিছু? আমাকে ফেসবুক পেজে কিভাবে যুক্ত হব? তোমরা তো কি যেন বলো, আমাদের শিখবো জিতবো গ্রুপ আছে, এবং তোমরা যে একাডেমিক প্রোগ্রাম HSC 26 এই গ্রুপেও কানেক্টেড হয়ে যাও, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিও। আমি অ্যাকসেপ্ট করব না, আমাদের অনেক মডারেটর রয়েছেন, তারা অ্যাকসেপ্ট করবে। আচ্ছা, একটা স্টুডেন্ট বারবার প্রশ্ন করছে ইউনিভার্সিটি নিয়ে, কি যেন প্রশ্নটা? তার প্রশ্নটা, এই যে প্রশ্নটা পেয়েছি, একটু ঠিক আছে। মিসাইল উল যা একটা পরে একটা আসবে, ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিট এবং ঘ ইউনিটের জন্য আলাদা আলাদা ফর্ম তুলে আলাদা আলাদা পরীক্ষা দিতে হয়? ওরে বাবা বাবা, তোমার এখন এই চিন্তা করারই দরকার নাই রে ভাই, একটু এই চিন্তা এখন করো না। আমার তোমার কাছে রিকোয়েস্ট, এবং তোমাদের সবার কাছে রিকোয়েস্ট, তোমাদের এই মুহূর্তে উচিত হবে ইন্টারমিডিয়েট লেভেলটা ভালোভাবে পড়াশোনা শেষ করা। একটা সত্যি কথা বলি, ইন্টারমিডিয়েট লেভেলে যাদের পড়াশোনা ভালোভাবে শেষ থাকে, অ্যাডমিশন টেস্ট তাদের 90% পড়া হয়ে যায়। তারপরে তুমি যে প্রশ্নটা করেছো, তোমার সম্মানে উত্তরটা দিয়ে দিচ্ছি। ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিট এখন আছে, ঘ ইউনিট বিলুপ্ত হয়ে গিয়েছে। খ এবং ঘ নামে খ ইউনিট নামে পরিচিত, যেখানে অবশ্যই তোমার আলাদাভাবে পরীক্ষা দিতে হবে, ক ইউনিটে আলাদাভাবে ফর্ম তুলে পরীক্ষা দিতে হবে। আর আজকাল ফর্ম তোলার সেই যুগ শেষ, এখন সব অনলাইনে অ্যাপ্লাই করা যায়, এই আর কি। এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলে দিই, যেখানেই ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে যাও না কেন, বাংলা কিন্তু লাগবে, মনে থাকবে। সুতরাং বাংলা যেহেতু লাগবে, সেটার প্রস্তুতি এখন থেকেই মানসিকভাবে অন্তত প্রস্তুত হওয়া উচিত। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অসংখ্য ধন্যবাদ।